মঙ্গলবার বিকেল চাকরি প্রার্থী হিসেবে রাজধানীর কচুক্ষেত এলাকায় প্রতারকদের সামনে হাজির হলে তারা জানান পদ্মা সেতু প্রকল্পে শ্রমিক হিসেবে চাকরির জন্য তাদের দিতে হবে 20,000 টাকা। বেতনও আকর্ষণীয়, প্রতি মাসে সব মিলিয়ে 22,000 টাকা। আর যেহেতু তারা সেনা সদস্য, তাই চাকরি দেওয়ার সুযোগ রয়েছে তাদের, তবে সুযোগ সীমিত, তাই দ্রুতই দিতে হবে এ টাকা। পরদিন বিকেলে প্রতারকদের কথা মতো টাকা নিয়ে হাজির হলে দেখা মেলে আরও দুজন চাকরি প্রার্থী। কাঙ্ক্ষিত চাকরি পেতে টাকা নিয়ে এসেছেন তারা। বিষয়টি আগেই জানানো হয়েছিল বনানী থানা পুলিশকে। প্রতারকরা যখন চাকরি প্রার্থীদের সাথে লেনদেনের বিষয়ে কথা বলছিলেন, তখনই হাজির হয় পুলিশ। হাজির হন আড়ালে থাকা যমুনা টেলিভিশনের চিত্রগ্রাহকও। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার। নিশ্চিত প্রতারণার হাত থেকে রক্ষা পেলেন চাকরি প্রত্যাশীরা। জানালেন সেনা সদস্য পরিচয়ে পদ্মা সেতু প্রকল্পে চাকরি দেওয়ার কথা বলে টাকা চেয়েছিল এ দুই প্রতারক। মেজর পরিচয় দিয়ে তারা জানতে চায় যে টাকা চায় যে ড্রাইভারে তোমরা যদি আবেদন করো তাহলে 30,000 টাকা দিতে হবে। আমাকে বলছে যে পদ্মা সেতুতে ড্রাইভার না হবে, ড্রাইভারের বেতন 30,000 টাকা আর শ্রমিকদের বেতন 20,000 টাকা। বড় বড় অফিসারের নাম দিয়া, পদ্মা সেতুর নাম দিয়া মনে করেন যে 30,000 40,000 টাকা গরিব মানুষের থেকে হাতায় নিতেছে। 30,000 আর 20,000 ঘুষ দিতে হবে। গ্রেপ্তারের পর মেজর পরিচয় দেয়া তোফাজ্জল স্বীকার করলেন সেনা সদস্য নন তিনি। আরেকজন জানালেন তিনি সেনাবাহিনীতেই কর্মরত, কাজ করেন বার্তাবাহক হিসেবে। আর মেজর পরিচয় দেয়া তোফাজ্জল এ কাজে উদ্বুদ্ধ করেছিলেন তাকে। এক সপ্তাহ ধরে মানুষের কাছে বলতেছি যে পদ্মা সেতুতে লোক নেবে, তোমার যদি ইচ্ছে থাকে তাহলে ঢুকতে পারো। এখানে আমার এক মেজর স্যার এটা অফারটা দিছে। আমরা লেবার ড্রাইভার থেকে 15,000 টাকা করে চাইছি। পুলিশ জানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা নিজেদেরকে সেনাবাহিনীর একজন সাবেক মেজর বলে পরিচয় দিয়েছে। ড্রাইভারের পদে 30,000 টাকা এবং সাধারণ শ্রমিকের জন্য 20,000 টাকা করে নিচ্ছিল বলে তারা স্বীকার করে জিজ্ঞাসাবাদে। এ ঘটনায় মামলা করেছেন প্রতারকদের খপ্পরে পড়া এক ব্যক্তি। একই সাথে দাবি জানিয়েছেন দৃষ্টান্তমূলক শাস্তির, যাতে আর কেউ এ ধরনের প্রতারণার সাহস না পান। পদ্মা সেতুতে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিচ্ছে কিছু প্রতারক চক্র, এমন অভিযোগ ছিল দীর্ঘদিন থেকেই। আজ তেমনই একটি প্রতারক চক্রের পরিসমাপ্তি ঘটল বনানী থানা পুলিশের হাতে তাদের হাতে নাতে ধরিয়ে দেওয়ার পর। আতাউর কাউসার, যমুনা নিউজ, ঢাকা। আচ্ছা ঠিক আছে। গভীর সুন্দরবনে গুলির শব্দ শুনে বনে ঢুকতেই চোখে পড়ে শিকারীদের চলাফেরা। বিশাল এই হরিণটিকে হত্যা করা হয় গুলি করে। সুন্দরবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলছে হরিণ শিকার। এভাবেই কখনো কখনো শখের শিকারীরা বনে ঢুকে এই অপকর্ম করেন। তবে বন বিভাগের চোখ এড়িয়ে শিকার আর মাংস বিক্রিতে সারা বছরই সক্রিয় পেশাদার শিকারীরা। প্রায় কি শিকার করেন? তা করা হয়। পাওয়া যায় হরিণ? পাওয়া যায়, একটা টুকটাক পাওয়া যায়। শিকারের কারণে কমে যায়নি হরিণ? হ্যাঁ, তা তো অবশ্যই কমে। শিকার করলে তো হরিণ কমবে। জানা যায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ের প্রভাবশালীদের ছত্রছায়ায় চলে এই অপরাধ। শিকারী ও পাচারকারী অন্তত 10টি চক্র সক্রিয় এখানে। সুন্দরবনে এখনও অবাধে চলছে হরিণ শিকার। শিকারীদের তাণ্ডবে এখানকার বন্য প্রাণীদেরও এখন বেঁচে থাকা দুষ্কর হয়ে পড়েছে। এই হরিণটিকে কিছুক্ষণ আগেই হত্যা করা হয়েছে। এভাবেই পুরো বন জুড়ে চলছে শিকারীদের তাণ্ডব। গুলির চেয়ে ফাঁদ পেতে হরিণ শিকার করা হয় বেশি। খালে মাছ ধরার পাশ নিয়ে কিংবা অবৈধভাবে জঙ্গলে ঢুকে পাতা হয় হরিণ শিকারের ফাঁদ। যখন আসবে সামনের পা আসবে, পিছনের পায়ে বাইতে যাবে আমার এই দড়ি। বিশাল বনে চোরা শিকারীদের ধরাটাও বেশ কঠিন।
আর ধরা পড়লেও শাস্তি হয় না বলে উৎসাহ হারাচ্ছে বন বিভাগের কর্মীরা। হরিণের মাংস সহ 20 কেজি কাঁচা মাংস, রান্না করা 5 কেজি মাংস, বন্দুক, রিভলভার, 4 জন মানুষ, ট্রলার, স্পিড বোট সুদ্ধা আইনা এখানে চালান দেওয়া হইল। তারপরে 24 ঘন্টা না যাইতেই জামিনে বেরিয়ে গেল। এখানে আইনের উপরে কার কি করার আছে। তবে হরিণ শিকারীদের ধরতে বন বিভাগের তৎপরতা নিয়েও আছে অনেক প্রশ্ন। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, সুন্দরবন। এটি সুন্দরবনের দস্যুদের সবচেয়ে প্রিয় আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক, বনে নিজেদের শক্তি প্রদর্শনের সবচেয়ে বিশ্বস্ত হাতিয়ার। একনলা বন্দুক ছাড়াও বনদস্যুদের কাছে রয়েছে অসংখ্য দোনলা বন্দুক, অটোমেটিক রাইফেল, 6 শুটার আর আধুনিক 8 শুটার বন্দুক। কেউ কেউ আভিজাত্য ধরে রাখতে স্টেইন গানও ব্যবহার করে। আছে 303.22 বন্দুকও। কতগুলো অস্ত্র আছে আপনাদের কাছে? আমাদের কাছে এরকম 35টা অস্ত্র আছে। একটা সময় এসব অস্ত্রের যোগান দিত লোকালয়ের গডফাদাররা। তবে এখন অর্থে বিত্তে স্বয়ংসম্পন্ন দস্যু বাহিনীগুলো নিজেরাই এসব আগ্নেয়াস্ত্র কিনছে অবৈধ অস্ত্রের বাজার থেকে। মূলত নির্দিষ্ট এলাকায় আধিপত্য ধরে রাখতে প্রতিপক্ষ দস্যু বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতেই এসবের ব্যবহার হয় সবচেয়ে বেশি। সারা বছর সুন্দরবনের খাল নদীতে মাছ ধরতে আসা জেলেদের পাশাপাশি ইলিশ মৌসুম ও শীতকালে সাগরে মাছ ধরা জেলেদের অপহরণের জন্য অস্ত্র ব্যবহার করে দস্যুরা। এদের ধরতে প্রায় চলছে কোস্টগার্ড সহ যৌথ বাহিনীর অভিযান, কিন্তু কমছে না জেলে অপহরণের ঘটনা। দস্যুদের হাত থেকে রেহাই মিলছে না খেটে খাওয়া মানুষের। সুন্দরবন একটি অনেক বিশাল একটি এলাকা এবং এখানে গহীন জঙ্গলও আছে। সীমিত সম্পদ, সীমিত জলযান দিয়ে আমরা বিভিন্ন অপারেশন কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। বিশেষ করে সুন্দরবন এলাকায় জলদস্যু দমনে আমরা যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি। ছোট বড় প্রায় 24টি ডাকাত বাহিনীর কাছে এমন অস্ত্র আছে 250-রও বেশি। বছরের পর বছর ধরে তারা সুন্দরবনে তৈরি করেছে ত্রাসের রাজত্ব। সুন্দরবনের ডাকাতদের প্রধান শক্তি হলো অবৈধ অস্ত্র। যার কাছে যত বেশি অবৈধ অস্ত্র আর গুলি রয়েছে তার শক্তি এই বনে সবচেয়ে বেশি, তার দাপটও সবচেয়ে বেশি। সুন্দরবনের দস্যুরা এ ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করছেন হাজার হাজার রাউন্ড অবৈধ গুলি। এই অস্ত্র আর গুলি তারা কোথা থেকে পান? সেই প্রশ্নের উত্তর কি কেউ খুঁজেছে? মহসিনুল হাকিম, যমুনা নিউজ, সুন্দরবন। 2,70,000 মুসলমান কি হতে মৃত্যু হয়ে গেছে এখন নাইক্ষংছড়ির দুর্গম পাহাড়ে হাঁটতে হাঁটতে পরিচয় মোহাম্মদ জোহার সাথে। দেশ মিয়ানমারে। 13 বছর বয়সে তিনি যোগ দেন মিয়ানমারের একটি সশস্ত্র সংগঠনে। কতজন সদস্য ছিলেন আপনারা? আমরা জনগণনা আমরা কি ট্রেনিং পেয়েছি ছিলাম 120 জন। কথায় কথায় বেরিয়ে আসে অনেক তথ্য। এই জিনিসটা 47 AK-47 রাইফেল, হ্যাঁ, এটা স্টাং, এগুলো চালানো শিখছিলেন? সব আল্লাহ শিখাইছে। এটা শিখতেই হবে, এটা শিখতেই হবে। যখন একটা বিরুদ্ধে যখন একটা গরিব দেশের জন্য শিখতেই হবে। শিখছি আলহামদুলিল্লাহ। ট্রেনিং করায় তোকে মাস্টার নুর আলম। লিডার কে ছিল? লিডার তো নুর ইসলাম সাহেব। এখন যদি কেউ ডাক দেয় তাহলে কি আপনারা আবার একসাথে হবেন? স্যার একটা কথা আছে, বলেন তো। সরকার যদি এখান যদি শেল্টার দিলে কিন্তু করবো, আমি করবো না। কি দিলে? শেল্টার মানে কি, আমি এই মাটিতে থিয়ে কাজ করতে হবে। নাইক্ষংছড়ির দোছড়ি পেরিয়ে আরও গভীরে জারুলিয়ার ছড়ি। এখানে একসময় আরাকান বিদ্রোহীদের একটি বড় ঘাঁটি ছিল। আর্মি বিডিআর পজিশনে তাইতে যেভাবে বর্মাল্লা যুদ্ধ করার জন্য। আচ্ছা, কি কি ধরনের অস্ত্র ছিল দেখছিলেন? একটি 46, হ্যাঁ, মাদার LMG, মানে একদম যুদ্ধের যত অস্ত্র সব। হ্যাঁ, সব। আরাকান বিদ্রোহী আরসুর একটি অংশ। আচ্ছা, পুরো অংশটা এখানে থাকতো, মানে তাদের ঘাঁটি ছিল। RSOর উদ্দেশ্য ছিল মিয়ানমারের আরাকান রাজ্য ও বাংলাদেশের কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামের বড় অংশ নিয়ে নতুন মুসলিম দেশ ইউরেশিয়া গঠন। সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অবস্থান বেশ শক্ত।
তাই আরএসও কিংবা ARIF এর মতো সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম স্তিমিত হয়ে এসেছে। দুর্গম পাহাড়ে আরাকান বিদ্রোহীদের এ ধরনের সামরিক বাংকার এখনও বেশ কয়েক জায়গায় পরিত্যক্ত অবস্থায় দেখা যায়, যেগুলো এদেশের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সশস্ত্র অবস্থান থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে আরএসও সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রশিক্ষিত লোকবল কিন্তু এখনও এই অঞ্চলে অবস্থান করছে। তাই এখানকার মানুষরা আশঙ্কা করছেন যে তারা যদি আবারও সংগঠিত হতে পারে, সেক্ষেত্রে এই অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয় হতে পারে। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান। এই ভূখণ্ড বাংলাদেশের, অথচ যুগ যুগ ধরে এখানে ঘাঁটি গেড়ে আছে মিয়ানমারের সন্ত্রাসীরা। সাঙ্গু মাতামুহুরি সংরক্ষিত বনের প্রায় পুরোটাই তাদের নিয়ন্ত্রণে, যার 3 পাশে মিয়ানমার। এই অঞ্চলের সীমান্ত এখনও সেভাবে চিহ্নিত হয়নি। সেই সুযোগ নিচ্ছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান লিবারেশন পার্টি ALP। নিরাপত্তাহীনতার কারণে দুর্গম এই বনে সাধারণ মানুষের চলাফেরা নেই বললেই চলে। অস্ত্রধারী লোক আছে, এদের কোন সময় কোন জায়গায় থাকে নির্দিষ্ট কোনো হিসাব নিকেশ থাকে না। বাঙালি ওইদিকে যাওয়াটা আমার মতে আমি ভালো মনে করি না। যোগাযোগ করা যায় তাদের সাথে, অবশ্যই করা যাবে। তাই সাঙ্গু নদী ধরে পাহাড়ি পাড়ায় পাড়ায় খবর নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা। যোগাযোগ করে যেতে হবে, ওদেরকে খবর দিতে হবে। তারপরে ওরা যদি মনে করেন যে ওদের সমস্যা হবে না, তাহলে অনুমতি দিবে, যেতে পারবে। ALP-কে না জানিয়ে বড় মদক পেরোনো বেশ ঝুঁকিপূর্ণ। সেখান থেকেও আধাবেলার পথ পেরিয়ে দেখা হয় আরাকান লিবারেশন পার্টির অস্ত্রধারী একটি গ্রুপের সাথে। মুখোমুখি হতেই 3টি ভারী অস্ত্র নিয়ে নিজেদের আড়াল করে তারা। সংগঠনটির অস্থায়ী ক্যাম্পের ভেতরে ঢুকে চোখে পড়ে সারি সারি আগ্নেয়াস্ত্র। 1, 2, 3, 4 অস্থায়ী ক্যাম্প না? বেশিক্ষণ এখানে অবস্থান করা নিরাপদ মনে হয়নি, তাই তাড়াতাড়ি সরে পড়তে হলো। সাঙ্গু নদীর ধরে আরও দূরে যেতে গেলে প্রায় এদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে। এই জায়গাটির নাম আন্দারমানিক। এখানে মানুষের যাওয়া আসা আছে, কিন্তু সাধারণভাবে মানুষ চলাফেরা করতে পারে না, কারণ পার্শ্ববর্তী দেশের কিছু কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন এখানে সবসময় সক্রিয়। বিভিন্ন সূত্রে জানা যায় ALP-র সশস্ত্র অন্তত 28টি ক্যাম্প রয়েছে বাংলাদেশের সীমানার ভিতরে। সাঙ্গু মাতামুহুরি সংরক্ষিত বনের সীমান্তবর্তী বেশিরভাগ এলাকাতেই তাদের অবস্থান বেশ শক্ত। এদের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু দুর্গম এলাকা হওয়ায় তা অনেক ক্ষেত্রেই সফল হচ্ছে না। যে এলাকাটা বলেন এটা সংরক্ষিত বনাঞ্চল, গভীর অরণ্য। সেই গভীর অরণ্যে হতে পারে তাদের সাথে কিন্তু ধরেন হলো কিছু কিছু হলো জঙ্গি সংগঠন অন্যান্যদের কিন্তু না, আমরা জেনেছি বা শুনেছি যে তাদের যোগ সাজস আছে। তো সেগুলোকে প্রতিবন্ধ করার জন্য আমরা যেমন ওইখানে ক্যাম্পের সংখ্যা বাড়াচ্ছি, যাতে আমাদের ওদিকে প্রেজেন্সটা বাড়তে পারে। দুর্গম এলাকায় এদেশের মাটিতেই নিষিদ্ধ পপি চাষ করাচ্ছে ALP, এমন অভিযোগও আছে। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, বান্দরবান। মিরপুরের ভাসানটেক আবাসন প্রকল্পে ফ্ল্যাট পেতে টাকা জমা দেয় প্রায় 1200 পরিবার। নর্থ সাউথ প্রপার্টি লিমিটেডকে কয়েক বছর আগে টাকা দিলেও ফ্ল্যাট পাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তারা। ভূমি মন্ত্রণালয়ের প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই করতে যেয়ে এখন জীবনের শেষ সঞ্চয় হারানোর শঙ্কায় অনেক পরিবার। আদালতে মামলা মোকদ্দমার পর প্রতিষ্ঠান গুটিয়ে লাপাত্তা NSPDর কর্ণধার আব্দুর রহিম। রাহাত মিনহাজের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন, ছবি তুলেছেন আজাদ রহমান। ছেলে নাজমুলের জন্য ঢাকায় মাথা গোজার একটা ঠাঁই করতে চেয়েছিলেন বাবা আব্দুল বারেক। মাদারীপুরের বলসা গ্রামের বাসিন্দা বারেক টাকা জমা দিয়েছিলেন ভাসানটেক আবাসন প্রকল্পে। ফসলি জমি বিক্রি করে 395 বর্গফুটের একটি ফ্ল্যাটের জন্য নির্মাণ প্রতিষ্ঠানকে দিয়েছিলেন 7.5 লক্ষ টাকা। যদিও 2 কক্ষের একটি ফ্ল্যাটের সরকার নির্ধারিত মূল্য ধরা হয়েছিল 3,90,000 টাকা। আমরা টাকা পয়সা দেওয়ার পরে শুনি যে এটার মালিক নাকি পালাইয়া অন্য জায়গায় চলে গেছে। এখন
আমরা জানি না যে কখন এই ফ্ল্যাট পাবো। আর যখন আমরা এটার সাইড অফিসে আলাপ করি তারা বলে যে আপনারা পাবেন না পাবেন এটা আমরা জানি না। টাকা বেশি দিয়েছেন তাতে দুঃখ ছিল না, কিন্তু স্বপ্নের সেই ফ্ল্যাটটি পাওয়ার কোনো সম্ভাবনা না থাকায় এখন অকুল পাথারে ভাসছে বারেক পরিবার। আমরা সত্যি কথা বলতে আমরা ফ্ল্যাটটা বুঝে পাইতে চাই। কার কাছে আবেদন জানাবেন এর জন্য? মানে কার কাছে আমরা তো আসি অফিসের লোকে তো বলে শুধু ভূমি মন্ত্রণালয়ে টেলিফোন করে দেন পারেন কিনা, নাহলে আমরা এর মধ্যে কিছু করতে পারবো না। আমি কি তাহলে আপনারা অফিস খুললে বসে রয়েছেন কেন? আমি আজকে এই কথাও বলছি, আমরা অফিস খুললে বসে রয়েছি শুধু আপনার জন্য একা না, এরকম শত শত হাজার হাজার লোক আসে, তাদের সবার আমাদের এরমই বসে বলা লাগে, কারণ আমাদের এখানে কিছুই করার নাই। শুধু বারেকদেরই নয়, ভাসানটেক আবাসন প্রকল্পে স্বপ্নভঙ্গ হয়েছে 1200 পরিবারের। জীবনের সব পুঁজি বিনিয়োগ করে ঢাকায় স্থায়ী আবাস করার স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। 2011 সালে একটা জিটি করেছি কারপুল থানা, করার পরে আসলাম এখানে, আজ হবে কাল হবে এ হবে তখন হবে এরকম যাচ্ছে, কিন্তু কোন রকম কাজ ছাড়া দিতেছে না। ভাসানটেক আবাসন প্রকল্পের এই অংশের কাজ 5 বছরের বেশি সময় ধরে বন্ধ আছে। আর তাই এখানে যারা বিনিয়োগ করেছেন সেই সব নিম্নবিত্ত বস্তিবাসীর কেউই জানেন না কবে তারা তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট বুঝে পাবেন। আর সেই জন্য তারা সরকার এবং নির্মাতা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মহলে ধর্ণা দিচ্ছেন, কিন্তু তাতে খুব বেশি যে লাভ হচ্ছে তা কিন্তু বলা যাবে না। কবে এই প্রকল্পের কাজ শুরু হবে, কবে তারা তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি বুঝে পাবেন সে সম্পর্কে কারো কাছেই কোনো নিশ্চিত তথ্য নেই। নানা অনিয়ম আর দুর্নীতির কারণে 2010 সালে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্টের সাথে চুক্তি বাতিল করে ভূমি মন্ত্রণালয়। এরপর প্রায় সর্বস্ব হারানো ভুক্তভোগীদের অর্থ ফিরিয়ে দিতে একটি কমিটি গঠন করা হলেও তার কোনো দৃশ্যমান কার্যক্রম নেই। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা। কথা ছিল 9 বছরে 111টি ভবন নির্মাণ করে দেয়া, কিন্তু শেষ হয়েছে মোটে 18টি ভবন নির্মাণ। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ভাসানটেক আবাসন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের সাথে চুক্তি বাতিল করা হলেও কেউ জানেন না কবে আবার শুরু হবে কাজ। তবে ভূমি প্রতিমন্ত্রী আশ্বাস শুনিয়েছেন চলতি বছরের শেষের দিকে শুরু হবে কাজ। ভাসানটেক আবাসন প্রকল্প নিয়ে রাহাত মিনহাজের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন আজাদ রহমান। বস্তিবাসী নিম্ন আয়ের মানুষের কাছে অনেকটা স্বপ্নের এই আবাসন প্রকল্পের কাজ শুরু হয় 2004 সালে, যাতে 111টি ভবনে 13,650টি ফ্ল্যাট তৈরির কথা ছিল। 9 বছর মেয়াদী এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2013 সালে, কিন্তু 47 একর আয়তনের এই প্রকল্পে নির্ধারিত সময়ে নির্মিত হয়েছে মাত্র 18টি ভবন। ফ্ল্যাট বুঝে পেয়েছেন 823 জন গ্রাহক, আর অসমাপ্ত অবস্থায় পড়ে আছে 11টি দালান, যেগুলোর কাজ বন্ধ 2010 সাল থেকে। সে সময় দুর্নীতি আর বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা আদায় সহ নানা কারণে নর্থ সাউথ প্রপার্টিজ লিমিটেডের সাথে চুক্তি বাতিল করে সরকার। আপনাদের কাছে আমাদের একটাই আবেদন যে আমরা পুনর্বাসন পাই আর না পাই সে বিষয় কোনো দুঃখ না, অর্থাৎ এই প্রকল্পের যিনি উদ্যোগদাতা, যিনি হাতে নিয়েছেন, জননেত্রী শেখ হাসিনা, যিনি বলেছিলেন যে আমরা গরিবের জন্য আছি, গরিবের বাসস্থান করার জন্য, অন্তত তার দোয়ার পর্যন্ত, তার কান পর্যন্ত যেন এই কথাটা পৌঁছে। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি এই প্রতিষ্ঠানকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিলেন নির্মাণ প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুর রহিম। প্রভাব খাটিয়ে যাকে তাকে ফ্ল্যাট বরাদ্দ দিয়েছেন, আদায় করেছেন অতিরিক্ত অর্থ। শুধু তাই নয়, মসজিদ নির্মাণের নাম করে জোর করে অর্থ আদায় করেছেন গ্রাহকদের কাছ থেকে। চুক্তিতে উল্লেখ ছিল যে দাতা সংস্থার কাছ থেকে মসজিদ করা হবে, কিন্তু উনি দেখা গেছে জোরপূর্বক 25,000 টাকা বাধ্যতামূলক, প্রত্যেক ফ্ল্যাট মালিকের কাছ থেকে 25,000 টাকা, এরকমভাবে, মানে এমনকি হিন্দুরাও বাদ যায় নেই। ভূমি মন্ত্রণালয়ের এই প্রকল্পের কাজ শেষ করে ভুক্তভোগীদের ফ্ল্যাট বুঝে দিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একটি প্রস্তাবনা তৈরি করেছে, যা এখন অনুমোদনের অপেক্ষায় আছে। ভূমি প্রতিমন্ত্রী জানান, সব জটিলতা কাটিয়ে এবছরই শুরু হবে ভাসানটেক আবাসন প্রকল্পের কাজ। আমরা ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে আমাদের এক দফা ইতিমধ্যে বৈঠক হয়েছে। আমরা চাই সত্যিকার অর্থে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্নটি দেখছেন, অর্থাৎ নিম্নবিত্ত এবং বস্তিবাসীদের জন্য যে ব্যবস্থা, সেটা যাতে নিশ্চিত করা যায়। এই বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা কিছু একটা করব।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্পে জালিয়াতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে নর্থ সাউথ প্রপার্টিজের আব্দুর রহিমের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া চলমান আছে। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা। বান্দরবানের বনচোররা এতটাই সংগঠিত যে দুর্গম পাহাড়ি জঙ্গলেও তাদের গাছ কেটে চেরাই করার ব্যবস্থা আছে পাহাড় থেকে বড় বড় গাছ নামিয়ে আনার। আর এজন্য তাদের কখনোই কোনো বাধার মুখে পড়তে হয় না। গরিব পাহাড়িরা শুধু গায়ে গতরে কাজ করে, তারা জানেও না কার নির্দেশে তারা গাছ কাটছে, কার কাছেই বা গাছ বিক্রি হচ্ছে। বাহাদুরাম আমাদেরকে টাকা দেয় 300 করে দৈনিক। ওইটা আমরা, যেহেতু আমাদের বাড়িতে খাওয়ার দাওয়া কিছু নেই, সেই জন্য আমরা তার কাছে দিন মজুরি করি আর কি। ফরেস্টারে যদি জড়িত না থাকে তাহলে এরকম কেটে নেওয়া কিভাবে সম্ভব? দিনের পর দিন গাছ চুরি হচ্ছে, কিন্তু কোনো পরিসংখ্যান নেই। সাধারণ পাহাড়িরা বলছেন এরই মধ্যে রুমা, বোয়াংছড়ি ও পাইন্দু বন রেঞ্জের অন্তত 5000 একরের সেগুন বাগান কেটে ফেলা হয়েছে। পাইন্দু রেঞ্জটি দেখাশোনার জন্য একটি অফিস বরাদ্দ করা থাকলেও সেখানে কোনো বন কর্মকর্তাকে পাওয়া যায়নি। সেখানকার শ্রমিকরা জানান, বনের গাছ তদারকির দায়িত্ব যাদের, তারাই মূলত গাছ কাটতে সহায়তা করে। রোড পয়েন্টে এসে বুঝাই দিয়ে আমি পাড়াদেরকে দেখি বা দেখাশোনা করি, কেটে বেঁধে নিয়ে আসি, ওদের বিক্রি করে আমি 20-50 টাকা করে ফুটে আমার কাজ হচ্ছে। পাহাড়িরা আরো জানিয়েছেন, প্রায় প্রকাশ্যে বন উজাড় চললেও কাউকে বাধা দিতে পারেন না তারা, কারণ প্রচলিত আইনে সরকারি বন সংরক্ষণে আদিবাসীদের জড়িত থাকার কোনো সুযোগ নেই। বন বিভাগের সাথে যারা জড়িত, বিশেষ করে বন কর্মকর্তা কর্মচারীরা এই বন ধ্বংসের সাথে সম্পূর্ণভাবে তারা জড়িত। অবশ্য বন উজাড়ের কাজে বন কর্মকর্তা কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ নিয়ে কথা বলতে রাজি হননি বিভাগীয় বন কর্মকর্তা। ফারজানা লিসা, 71। যেমন আমার হাতে যে 6.5টা আছে পিস্তলটা, এটা আপনি নর্মালি 70-75 হাজার টাকা দিয়ে কিনতে পারবেন, যে 2টা ইঞ্চি। কিন্তু এই রিভলভার পিস্তলের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, যেমন পেট্রা ব্রাডা, উইলসন এন্ড স্মিথ। 7-9 রাউন্ডের একটা ব্রাশ, 7 সেকেন্ডে পুরো ম্যাগজিন খালি হয়ে যাবে, একবার টান দিয়া ট্রিগার ধরে রাখে। ওগুলো ধরেন মনে করেন বড় বড় ভাইরা মনে করেন বিভিন্ন মার্ডারের কাছে পাঠায়। বয়স মাত্র 16 বছর 2 মাস। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি এখনও শুরুই করেনি জুয়েল। 8ম শ্রেণী থেকেই নিয়মিত আড্ডা আর ধীরে ধীরে অপরাধে ঝুঁকে যাওয়া। মিস্টার করেন না, সমস্যা হয়। এটা দিয়ে মানুষ মরে আসলে। লাগলে গুলি বের করলে তো আপনার গুলি বের হলে জায়গা মতো লাগলে মরে, অনেক সময় অনেকেই বেঁচে যায়। যেমন আমাদের এখানকার বিএনপির অনেক বড় এক নেতা মুক্তি হয়েও সে বেঁচে গেছে। বুকের মধ্যে আর মাথার মধ্যে লাগলে সে মরতে বাধ্য। দেখে বোঝা যায় অন্তত আরও বছর 3 আগে অস্ত্রের হাতে খড়ি তার। কথা বলে জানা গেল, এ বয়সেই অপরাধ জগতে ভয়ানক থাবায় রয়েছে জুয়েল, যেখানে নিজের নিরাপত্তার জন্য অস্ত্র বহন করে সার্বক্ষণিক। সেফটি বলতে কি, মানে বড় ভাই যেমন মনে করেন যে পলিটিক্স করে, আমাদের উপর যদি মনে করেন কোনো ঝামেলা হবে বা এরকম আমাদের কাছে নিউজ থাকবেই। দেখা যাচ্ছে এটা অবৈধ জিনিস, কারো গায়ে আমরা গুলি করতে পারি না। কেউ আসলো হইচই, আমরা জাস্ট একটা ফাঁকায় ফায়ার করে দিলাম। রাজধানীর মগবাজারে এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে, বাবা পেশায় ব্যবসায়ী আর মা চাকুরিজীবী। পলিটিক্যাল মার্ডার হয় ওইসব জায়গায় এরকম ইন্ডিজিনিয়াস ইউজ করা হয়। এই দুটি অবৈধ অস্ত্রই কিশোর জুয়েলের সঙ্গী। 3-2 রিভলভার রক্ষণাবেক্ষণ ও ব্যবহার বর্ণনা গচ্ছিত তার শব্দগুচ্ছে। সিজের ওইটা কি রিভলভার? এটা হচ্ছে আপনার স্টার কোম্পানি, যেটা এটা মিনিমাম 3 লাখ 3.5 লাখ। 3 লাখ এই অবস্থায় পুরনো না? সেকেন্ড হ্যান্ড এগুলো পাবেন না। এই গুলিগুলোর দাম কত? এগুলোর দাম 1500 থেকে 2000 টাকা। কিন্তু এগুলোর মধ্যে যেগুলো ডাবল ব্লাস্টার আছে, যেগুলো ভালো, এটার দাম 2500 টাকা 3000 টাকা। কিছুদিন আগে আপনার ঢাকা শহরের স্বনামধন্য এক বড় ভাই কবি ভাইয়ের কাজে এরকম একটা জিনিস ইউজ করা হয়েছিল, সেটা হচ্ছে আপনার সিজের। এটা মার্ডারের জন্য বের হয়েছিল, বাট কাজটা হয় নাই, পল্টনের পর। শুধু জুয়েল নয়, রাজধানীর উঠতি বয়সী ছেলেরা প্রতিপক্ষকে ভয় দেখানো, অস্ত্র নিয়ে মহড়া, চাঁদাবাজি, কিলিং মিশনে যোগদান ছাড়াও জড়িয়ে পড়ছে ছিনতাইয়ের ঘটনায়। আশেপাশে চাঁদাবাজি, রাজনীতি এসব করে আসতেছে এবং তাদের কথাই আর কি ওই জায়গায় ব্যবসা, তাদের সাথে হাত না রেখে ওই জায়গায় ব্যবসা বাণিজ্য করে যারা চলতে পারতেছে না। তালিকাভুক্ত সন্ত্রাসীরা নিজেদের দল ভারী করতেই কাছে টানে পাড়া মহল্লার কিশোর বা উঠতি বয়সী ছেলেদের। সবাই ভয় পায়, এটা তো বোঝাই যায় যে উপর মহল থেকে যদি ওরকম ভাবে ওরকম পরিমাণে কোনো শেল্টার না পায়, তাহলে কিছু না জেনেই অনেকটা ফ্যান্টাসির খোঁজে অপরাধ জগতে পদার্পণ কিশোর বয়সী ছেলেদের।
কিন্তু তাদের ছত্রছায়া নিতে আপত্তি করে না ওইসব বড় ভাই, যারা একসময় তাদের দিয়ে সব পরিচালনা করে সিংহভাগ অবৈধ আয় নিজের পকেটে জমা করেন। তহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ডিশ ব্যবসা, পানির ব্যবসা, ফুডের চাঁদাবাজি, ঠিক আছে, উজাগার মানে বিদ্যুৎ বিলের চাঁদাবাজি, সবকিছু একা করতে পারে না। রাজীব বেড়ে ওঠে রাজধানীর মালিবাগ এলাকায়। কিশোর বয়সে বই ছেড়ে হাতে অস্ত্র ধরেন। প্রথমে স্থানীয় ছোটখাটো ঝগড়া, বেপরোয়াপনায় আসেন আলোচনায়। পরে জড়িয়ে পড়েন চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে। মামলার আসামি, তাই আত্মগোপনে বা লুকিয়ে থাকতে হয় এলাকায়। বেল্লাল, মিলন, ঠিক আছে, সানি আমাদেরকে বলে খারাপ, আর আমরা জানি সে খারাপ। খারাপ মানে কি? সুন্দরভাবে পরিচালনা করতেছে এলাকা। একটা ছেলে 7-8 জন 10 জন নিয়ে এলাকা চালাইতে পারে না, মতিঝিলের মতো। রাজধানী মিরপুর, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মগবাজার ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এমন অনেকের নাম উঠেছে উঠতি সন্ত্রাসী তালিকায়। অবৈধ অস্ত্রের মহড়া কিংবা হত্যার মাধ্যমে নিজের অবস্থান পোক্ত করছে তারা। দু একটি ঘটনার পরই স্থানীয়দের মাঝে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় উঠতি বয়সী সন্ত্রাসীরা। তবে কেবল নিজেদের ক্ষমতা বলেই চাঁদাবাজি বা অপরাধ করেন না তারা, থাকে বড়দের ছায়া। একটা কি পাওয়ার লাগে, বিশাল বড় শেল্টার, অনেক বড় সন্ত্রাসী আছে, কিন্তু সে তাদের থেকে পাচ্ছে। জানা গেছে পাড়া মহল্লা ভিত্তিক অপরাধের বেশিরভাগই নিয়ন্ত্রণ করে দেশের বাইরে পালিয়ে থাকা মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীরা। শাহাদাত, জিসান, আরমান, মোল্লা মাসুদ, মানিকসহ আরও কয়েকজন আশ্রয় দেন রাজধানীর উঠতি সন্ত্রাসীদের। আর কারাগার থেকে নির্দেশদাতা হিসেবে নাম শোনা যায় শীর্ষ সন্ত্রাসী ইমন ও সুইডেন আসলামের। আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী ইমন ভাই তার শেল্টারটা নিয়েই এগুলো করতেছে। কিছু কারিশমাটা ওখান থেকে আসতেছে, তাদের শেল্টারটা নিচ্ছে। মিরপুর থেকে মগবাজার হয়ে মতিঝিল পর্যন্ত অপরাধ পরিচালিত হয় দুবাইয়ে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী জিসান ও ভারত থেকে শাহাদাতের ইশারায়। এমনই বলছেন তাদের সহযোগীরা। কোনো না কোনো সময় আমরা কোনো বড় নেতা অথবা বড় ব্যবসায়ীর স্বার্থে কোনো কাজ করছি, কিংবা প্রশাসনের কোনো কর্মকর্তার সোর্স ছিলাম, কিন্তু সোর্সে কাজ করে নিজে রক্ষা পাইছি। পরবর্তীতে দেখা গেছে তারা মনে করে যে আত্মসমর্পণ করলে তাদের তথ্য না ফাঁস করে দিই, এই ভয়ে অনেক সময় ওই আদালতে যাওয়ার আগেই কাজ করে ফেলে। এলাকায় সন্ত্রাসীরা এখন জিসানের সিন্ডিকেট মেনে কাজ করে বলেই জানা গেল আলাপে। তহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। মাত্র কয়েক হাজার টাকায় ক্যান্সার সহ সব রোগের চিকিৎসা হয় এই ঘরে। অপারেশন করেন স্বয়ং জিন, এমন গুজব ছড়িয়ে মেহেরপুরের গাংনী উপজেলার রহিমা খাতুন ও তার সহযোগীরা আয় করছেন লাখ লাখ টাকা। জিনের কাছ থেকে চিকিৎসা নিতে প্রতিদিন তার বাড়িতে আসছেন শত শত সহজ সরল রোগী। সবাই বলছে যে অপারেশন করতে হবে, তারপরে এইখানে বললো যে জিনেরা করে দিবে। আমি আসলাম যে দেখি জিনেরা কই দেয়। 25 দিন পর পর যে ব্লাড দিতে হতো, সে ব্লাডটা দিয়ে এসে এখানে চিকিৎসা নিছে। 4 মাসে মানে কোনো ব্লাড দেওয়া লাগেনি। জিনের মাধ্যমে অপারেশন করার কথা বলে হাতিয়ে নেওয়া টাকায় সুরম্য ভবন করেছেন রহিমা খাতুন। তার অভিনব প্রতারণার শিকার হয়েছে অনেকে। আমার শাশুড়ি নাকি গোপনে ওনার সাথে চুক্তি হয়েছে 7,000 টাকা উনি নেবে, নেওয়ার পরে জিনে নাকি এসে অপারেশন করে যাবে, ক্যান্সার ভালো হয়ে যাবে। একটা মানুষের ভিতরে ভীতি সঞ্চার করছে যে জিনের তার ক্ষতি করবে। তবে জিনের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে বলে দাবি করলেন রহিমা। দুই দিকে বাঁশঝাড় আছে, ওই ভোগখানে দেখছি উঁচু চওড়া একটা মানুষ, মাথায় টুপি আছে, পা পর্যন্ত তার আমি দেখতে পাইনি। ওইটুকুনি আমাকে দেখাচ্ছে, আর ওই ডিজাইনের চোখের কাছে ঝিলমিল করছে। বলছে বাড়ি যা, তোর আমি সহযোগী করবো, তুই আমাকে দেখতেও পাবিনি, তুই আমার সঙ্গে আর কথাও হবে না। এদিকে ইসলাম ধর্মের জিনের চিকিৎসা বলে কিছু নেই বলে জানিয়েছেন গাংনী কেন্দ্রীয় মসজিদের ইমাম। শরীয়ত সম্মত এবং কোরআন হাদিসের এর কোনো ভিত্তি নাই। আমাদের প্রত্যেকটা মানুষকে এ ব্যাপারে সজাগ হওয়া দরকার। চিকিৎসার নামে প্রতারণা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি গাংনী উপজেলা আবাসিক মেডিকেল কর্মকর্তার। কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং অতিরিক্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ দাবি সংক্রান্ত মোবাইল ফোনের 2টি রেকর্ড ফাঁস হয়ে গেছে। এই দুই শিক্ষা কর্মকর্তা শিক্ষক নেতাদেরকে ঘুষ দিতে বাধ্য করতেন বলে অভিযোগ উঠেছে। ফাঁস হওয়া অডিও রেকর্ডটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন ওই দুই শিক্ষক কর্মকর্তা। এগুলো কাজকর্ম করতে হলে ওই যে যারা পলিটিক্যাল লোকজন যেরকম ওই যে সাইফার ধীরে 2 লাখ 3 লাখ টাকা আগে নগদ নিয়ে নেয়, ঠিক আছে, আন্তরিকতার সাথে আমি অন্তত কাজ করার চেষ্টা করছি বা করি, সেটা আপনাদের দিক থেকে ওইটা আসলে ঠিক ওইটা না। এটাতে সবাই বরং আরো উল্টা ভাবে ইয়াতে নেয়।
জেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক কর্মকর্তা গোলাম মাওলার কথোপকথন এটি। লাখ টাকা আগে নগদ নিয়ে নেয়, ঠিক আছে। শিক্ষক নেতার অভিযোগ, শিক্ষকদের বদলির বিনিময়ে ঘুষের ব্যবস্থা করতে নিয়মিত চাপ দেন ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাওলা। উনি বিভিন্ন নিয়োগে বিভিন্ন এই বদলিতে উনি আমার খুব বিরক্ত করতো এবং টাকা পয়সা দেওয়ার জন্য করতো, কিন্তু এমনকি আমার হুমকিও দিত যদি না করেন এই বিভিন্ন ধরনের করতো, যার ফলে আমি বাধ্য হয়েছি ওনার এই রেকর্ডটা করতে। নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাওলাকে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা করা হয় 2010 সালের 27শে জুলাই। এরপর শিক্ষা কর্মকর্তা হিসেবে 3 জন কিশোরগঞ্জে আসলেও তারা কেউ টিকতে পারেনি 6 মাসও। আর কেউ দায়িত্ব ছেড়ে গেলেই দায়িত্ব দেওয়া হয় গোলাম মাওলাকে। একদিন এসে বলছেন যে যদি এখানে থাকতে চান তাহলে 1 লাখ টাকা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন। পরের দিন এসে বলেন আমি এতদিন সময় দিলাম কিন্তু আপনি যোগাযোগ করেন নাই, কাজে আপনাকে এখান থেকে বদলি হইতেই হবে। পরে একদিন চিঠি পাইলাম যে আমার বদলি। ঘুষ আদায়ের অভিযোগ আছে অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খানের বিরুদ্ধেও। যদি আপনি মনে করেন স্যার কিছু দেওয়া দরকার তাহলে আমি আসবো স্যার। নাহলে আপনি তো দিয়েছিলেন, আমার দিয়েছিলেন 5 আর ডিপি হলে 5, আমি ডিপির সঙ্গে 5 পৌঁছে দিয়েছি ওনার হাতে। ও আচ্ছা, ডিপি তো পৌঁছে দিবেন না? হ্যাঁ পৌঁছে দিয়েছি। আপনি যদি বলেন তাহলে আমরা আপনাকে দিয়ে দিব, চিন্তা করার নেই। কথোপকথনের রেকর্ড থাকলেও ঘুষের অভিযোগ স্বীকার করেননি দুই কর্মকর্তা। কোনো অভিযোগ আমার বিরুদ্ধে আছে বলে আমি মনে করি না, কারণ আমি 3 বছর যাবত এখানে আছি, আমি এই ধরনের কোনো কার্যক্রমের সাথে জড়িত না। না না, ওইটা মানে এরকম কথা কারোর সাথে আমি বলি নাই, এই মানে এরকম যাই না আমি। কারা এবং কেন ষড়যন্ত্র করবে সে প্রশ্নের জবাবে অবশ্য নীরব থাকেন এই দুই কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভেজাল, নকল আর 2 নম্বরিতে সয়লাব খাবার স্যালাইনের বাজার। কেউ ভেজাল বানাচ্ছে, কেউ নকল করছে, কেউ আবার 2 নম্বর সব স্যালাইন বানিয়েও রংচঙে বিজ্ঞাপন প্রচার করছে।
বাজারের নামি দামি কয়েকটি স্যালাইন ছাড়া মোটামুটি কোনো কোম্পানিরই স্যালাইন বানানোর অনুমোদন নেই, তারপরও থামানোর যেন কেউ নেই। রিপোর্ট করছেন ইলিয়াস হোসেন, ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম। মন মাতানো এসব বিজ্ঞাপন দেখে বোঝার উপায় নেই এগুলোর কোনটা আসল কোনটা নকল। আসল খবর হলো ভেজাল তো পরের খবর। স্যালাইন বানানোর অনুমোদনই নেই এসব কোম্পানির। স্কুল খেলাধুলা হইচই করতে করতে ড্রাগের রেজিস্ট্রেশন নেই বিএসটিআই এর অনুমোদন। শুধুমাত্র সায়েন্স ল্যাবরেটরির নাম ভাঙিয়েই চলছে এসব প্রতারণা। কিন্তু সায়েন্স ল্যাবরেটরি কর্তৃপক্ষ বলছে এসব ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। আমাদের এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত আছে, কেউ বিসিএস এর ফর্মুলেশন নিয়ে স্যালাইন তৈরি করতে পারবে না। এসবের পাশাপাশি দেশের স্বনামধন্য কলেরা হাসপাতাল মহাখালীর আইসিডিডিআরবির বিশেষ ধরনের চালের গুঁড়ার স্যালাইনও এখন ভেজাল তৈরি হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে ৫-৬ জন অপ্রশিক্ষিত কর্মচারী আর মালিক মিলে তৈরি করছে আন্তর্জাতিক মানের এই স্যালাইন। অথচ আইসিডিডিআরের এই স্যালাইন বাইরে বিক্রি বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও অবৈধভাবে চলছে এমন অপকর্ম। আপনার ফ্যাক্টরির স্যালাইন কি ১ নম্বর না ২ নম্বর? ২ নম্বর। ২ নম্বর? ২ নম্বর না হলে আমরা লোকের করতাম না। বেসিক্যালি নকল স্যালাইন কিন্তু অনেক দিন ধরেই বাজারে আছে, সেটা আমরা জানি এবং জেনে আমাদের কাছে অনেক সময় অনেকে স্যাম্পল নিয়ে আসছে এবং আমরা প্যাকেটের রং পাল্টানো বা প্যাকেটিংয়ের শেপ এসব সব কিছু বিভিন্ন সময় আমরা চেষ্টা করেছি, কিন্তু দেখা যায় যেটাই করি না কেন আবার নকল হয়ে যায়। তাদের হাত ধরে এসব স্যালাইন চলে যায় দেশের বিভিন্ন এলাকায়। রাজধানীর বাসাপুর মাদারটেকের ঢাকা ক্লিনিকের নিচের ফার্মেসিগুলোতেও গিয়ে পাওয়া যায় সিদ্দিকের বানানো সেই চালের গুঁড়ার স্যালাইন। এই জিনিসটা কি বিক্রি করার অনুমোদন আছে আপনার? অনুমোদন তো অবশ্যই আছে। সরাসরি মহাখালী হাসপাতাল থেকে সাপ্লাই দিচ্ছি। মহাখালী হাসপাতাল ক্যাশ মেমোটা দেখেন, মহাখালী হাসপাতাল থেকে যদি আপনাদেরকে সাপ্লাই দেয় ক্যাশ মেমো দেখেন। আইসিডিডিআরবির স্যালাইন সহ বিভিন্ন কোম্পানির ভুয়া স্যালাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। টেস্টি স্যালাইন বলেন আর অন্যান্য যেসব স্যালাইন আজকাল বাজারে দেখা যাচ্ছে এগুলো কিন্তু কোনো অনুমোদন আমাদের দেওয়া নেই। প্রশাসনের নজরদারির পাশাপাশি মানুষের মাঝে আরও সচেতনতা আর অমানুষদের মাঝে মনুষ্যত্বের জাগান না দিলে এসব অপকর্ম সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। ইলিয়াস হুসাইন, ২১ টেলিভিশন, ঢাকা। এই ভণ্ড কবিরাজের আস্তানায় এসে সকাল থেকে লাইনে দাঁড়ান রোগীরা। এরপর মনোয়ারা বেগম আস্তানায় এসে শুরু করেন কারসাজি। রোগীদের হাত ধরে বাগানের ভেতর ঘোরাতে থাকেন, খেতে দেন কাঁচা পেঁপের সঙ্গে কাঁচা মরিচ। এরপর কবিরাজ আওড়াতে থাকেন মন্ত্র। এই চিকিৎসা পদ্ধতি নিয়ে মনোয়ারা বেগম বললেন, গায়েবী আদেশে তিনি ক্যান্সারে আক্রান্তদের চিকিৎসা দেওয়া শুরু করেন। এখানে আল্লাহর তরফের থেকে চিকিৎসা হচ্ছে, খালি মুখের বাক্য না। রোগীদের যে হাঁটাচ্ছেন ঘোরাচ্ছেন কিভাবে হাঁটাচ্ছেন? জাগের ব্যথা বিষ জাগের আছে, জাগের দেহ বিষ বাত অথবা সাইটিকা বাত সাইড পড়ে যায়, কিন্তু এই বিষ বাত দেখা যাচ্ছে ওই হাঁটলে পারে তার ব্যথা পানি হয়ে যাচ্ছে। আল্লাহর রহমত। মাসখানেক আগ থেকে আলমডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের স্ত্রী মনোয়ারা বেগম কবিরাজি শুরু করেন। প্রথম দিকে ক্যান্সারে আক্রান্তদের চিকিৎসা দিতে শুরু করলেও এখন তিনি সব ধরনের দুরারোগ্য রোগের চিকিৎসা দিচ্ছেন। এই ভণ্ড কবিরাজের প্রতারণার ফাঁদ থেকে পাওয়া টাকার কমিশন পান এলাকারই একদল দালাল। তাই তাদের মুখে সবসময় তার গুণকীর্তন। এইখানে যে ধরা পড়া তাই আমি এখন সুস্থ ভালো জায়গায় দেখিয়ে ফকির ফাকরা দেখিয়ে এখন এই জায়গায় নিয়ে আসি, কালকে নিয়ে আসলি আল্লাহর রহমতে কালকে সে উঠে দাঁড়িয়ে হাঁটতেছে। সবই আল্লাহর রহমত, তাছাড়া কোনো ওষুধ নেই। রোগীর হাত ধরে ঘোরানো এবং উঠবোস করিয়ে চিকিৎসা দেওয়ার কথা শুনে রীতিমতো হতবাক সিভিল সার্জন এবং সহকারী পুলিশ সুপার। বাস্তবতার দৃষ্টিতে দেখলে তো তাই মনে হয়, কারণ সে শিখাই আনছে। আপনি ক্যান্সার একদিনে সুস্থ করবেন, তাহলে তো জনগণ আর ডাক্তারের কাছে যেত না। ফুক ঝাড় দিয়ে যে চিকিৎসা, এটা একটা প্রতারণা। তবে এটা আমরা এই জানা মাত্রই আমি এখনই এর ব্যবস্থা নেব। এখনই এই ভণ্ড কবিরাজের তৎপরতা বন্ধ করা না হলে রোগীরা অকালে প্রাণ হারাবেন বলে শঙ্কা স্থানীয়দের।
ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পুঁজি শুধু একটা মোবাইল ফোন এবং অভিনব কিছু কৌশল, আর তা দিয়েই রাতারাতি বড়লোক হয়ে উঠেছে একটি চক্র। ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে মোবাইল ফোন প্রতারকের সংখ্যা এতটাই বাড়ছে যে গ্রামটি মূল নাম হারিয়ে পরিচিতি পেয়েছে চিটার গ্রাম কিংবা হ্যালো গ্রাম হিসেবে। আর প্রতারণার এই কৌশল সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে যুব সমাজের মাঝে। মুঠোফোন প্রতারণা নিয়ে শামিমা সুলতানার 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 2য় পর্ব। ছবি তুলেছেন তারিকুর ইমরান। আমাদের এমডি স্যারের সঙ্গে কথা বলার জন্য 0 বাটনে চাপ দিবেন। ওকে। লাখ টাকা পুরস্কারের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছে 2150 টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়ার পর তাকে দেয়া হয় আরেকটি বড় টোপ। ইনশাআল্লাহ আমরা লাইনে আছি, আপনি কলটা ট্রান্সফার করে দিচ্ছি, একটু লাইনে থাকুন, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। এমডি তরিকুল ইসলাম বলছিলাম, ভালো আছেন আপনি? জি 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 জি। তো আপনি 2150 টাকা আমাদের অফিসে জমা দিয়ে দিয়েছেন, তাই না? আচ্ছা, এখন আমরা আরো একটা লটারি করা হয়েছে আমাদের অফিস থেকে, ঠিক আছে? আচ্ছা, সেই লটারির ব্যাপারটা আপনাকে একটু পরে জানাবো। প্লিজ আপনি 1 মিনিট লাইনে থাকুন। 1 মিনিট, ভাত খাইতে পারবো না, এখন কাজে আছি। টোপ দিতেছি। এভাবে যাকে বাগে পাওয়া যায় তাকে সর্বশান্ত করে ছাড়ে মোবাইল ফোন প্রতারকরা। হ্যাঁ জি স্যার, ধন্যবাদ লাইনে থাকার জন্য রবি ফোন অফিস থেকে। তো যে লটারিটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই 10 জন গ্রাহকের ভিতরে আরও সর্বোচ্চ 3 জন গ্রাহককে বাছাই করে নেওয়া হয়েছে। আর 3 জন গ্রাহকের ভিতরে আপনি হয়েছেন 1 নাম্বার, অর্থাৎ ফার্স্ট। আপনাকে দেওয়া হচ্ছে 5,76,80,000 টাকা। এই টাকাটা নিতে কি আপনি আগ্রহী আছেন? আপনি 3 বার শুকুর আলহামদুলিল্লাহ বলুন। অবশ্যই আপনাকে এই টাকাটা দেওয়া হবে। এই টাকাটা নিতে হলে আপনাকে যে কাজগুলো দেওয়া হবে আমাদের অফিস থেকে, এগুলো আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল করে যেতে হবে, ঠিক আছে? সেটা জানিয়ে দেবে আমাদের কাস্টমার ম্যানেজার আছে আমাদের অফিসের। আমি আসলে কাস্টমার ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাচ্ছি না, কেননা আর উনি একজন আপনাদের কোম্পানির একজন সাধারণ একজন কর্মচারী। হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে। আমি তো সচরাচর ব্যস্ত থাকি, আমার অনেক কাজ, ঠিক আছে? আপনি তো জানেন যে একজন মালিকের কত দায়িত্ব থাকে, তাই না? মুঠোফোনে মানুষ ঠকানোর চক্রে জড়িত কিছুটা লেখাপড়া জানা যুবকরা ফরিদপুরের ডুমাইন ইউনিয়নের জামাল শেখ তাই সেই কৌশলটা ঠিক মতোই রপ্ত করেছেন। ইটস আন এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্স। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চেষ্টা করলে মানুষ প্র্যাকটিস করে সব কিছু হয়ে যায়। তো এটা আপনিও পারবেন যদি আপনি ট্রাই করেন। ইটস নট হার্ড অ্যান্ড কমপ্লেক্স, ইটস ইজি অ্যান্ড সিম্পল ইফ ইউ ট্রাই। বাকপটু এই যুবকের মতো ডুমাইনের অনেকেই হয়ে উঠেছেন এক একজন কাস্টমার কেয়ার অফিসার। তাই এখানকার গ্রামগুলো পরিচিতি পেয়েছে চিটার গ্রাম, হ্যালো গ্রাম কিংবা কাস্টমার কেয়ার গ্রাম হিসেবে। ডুমাইন মোল্লাপাড়া দিয়ে, পশ্চিমপাড়া দিয়ে, আর ওই মাঠপাড়া চৌধুরী পাড়ার বাড়ির ওই পাশে মাঠপাড়া আছে, এরা এই সব দিয়ে আলাল মিয়ার বাড়ির চারপাশ দিয়ে এটা করে। ইয়ং বয়স, এতটুকু বাচ্চাও এই জগতের। যারা শামুক করতে ভ্যান চালাইতো, কথা বোঝেন নাই, তাদের বাড়ি 3 তলা বিল্ডিং। স্থানীয়দের কথায় সত্যতা মেলে এর। কিছুদিন আগে যার ছিল কুড়ে ঘর মোবাইলের টোপ ব্যবসায়, তার এখন পাকা বাড়ি। তবে ক্যামেরার সামনে যেন সাধু হলেন বাড়ির লোকজন। কি করেন রে? কৃষিকাজ করি। ডুমাইনে যেসব নির্জন জায়গায় বসে মোবাইলে টোপ কারবার চলে, সেখানে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালালো তারা। বর্তমানে মুঠোফোনের লটারির নামে প্রতারণায় তৎপর মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরায় বেশ কয়েকটি চক্র। এর মধ্যে 70% প্রতারণা করা হয় ফরিদপুরের ভাঙ্গা এবং মধুখালী উপজেলায়। শামিমা সুলতানা, চ্যানেল 24, ফরিদপুর। সারা দেশে ইয়াবা নামক মাদকের বাণিজ্য নিয়ন্ত্রণ করছে 118 জন ব্যক্তি। গত এক যুগে ইয়াবা ব্যবসার বিস্তৃতি বেড়েছে ইয়াবা আসক্ত মানুষের সংখ্যাও। ইয়াবার মূল প্রবেশপথ টেকনাফে দফায় দফায় এই মাদক আটকের খবর পাওয়া গেলেও ধরাছোঁয়ার বাইরেই থাকছে আসল ব্যক্তিরা। অপূর্ব আলাউদ্দিনের প্রতিবেদন। টেকনাফ একসময় মাছের জন্য বিখ্যাত এই শহর এখন ইয়াবার প্রবেশপথ। ইয়াবা শহরও বটে।
মায়ানমার থেকে নদী কিংবা সাগর পথে টেকনাফ শহর দিয়েই সারা দেশে ঢুকে পড়ছে কোটি কোটি টাকার ইয়াবা। এই মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে টেকনাফের অধিকাংশ মানুষ। 2010 সালে এই শহরের 31 জন ইয়াবা গডফাদারের তালিকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো খবর পাওয়া যায় না। ওনারা হলো প্রভাবশালী লোক, ওনারা খুব বড় ব্যবসায়ী। এখন ইনারা যারা নাকি পুলিশ আমরা ধরে তাদেরকে মোটামুটি ছোটোখাটোগুলি পাইকারগুলি ধরে, মানে বড় গডফাদারগুলি একজনও ধরা পড়ে না এবং ধরেও না। তাদের বেশিরভাগই এলাকায় থাকে না, এর মধ্যে অনেককেই আমরা ধরেছি। তবে একটা কথা যে এরা অনেক সময় এরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসে। গডফাদাররা আবার দেয় অন্যরকম তথ্য। গোয়েন্দা কার থেকে জিজ্ঞাসা করি এগুলো রিপোর্ট করে, এগুলো তো আমরা জানি না। এরা তো আমাদেরকে বললে তো আমরা দড়িতে দেখাই দিতে পারতাম, মানে ইয়াবার কাজ করে কেরা কেরা। হঠাৎ করে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আপনাদের লিস্ট আইসে এইভাবে লিস্ট আইলে আসুক, আপনার তদন্ত করেন, তদন্তে পাইলে আমাদেরকে যেভাবে করার আছে এইভাবে করো, সমস্যা নেই। গোয়েন্দা সংস্থাগুলো সারা দেশ থেকে বেছে বেছে 118 জন ইয়াবা গডফাদারের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে, যে তালিকায় টেকনাফের 31 জনের সাথে যোগ হয়েছে আরো বেশ কিছু নাম। মুঠোফোনে মাঝে মধ্যে বেজে ওঠে বিভিন্ন কোম্পানির কাস্টমার কেয়ার সার্ভিসের নামে ফোন দেয়া হয় নানা লোভনীয় লটারি জেতার অফার, আর সেই ফাঁদে ফেলে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে হাজার থেকে লাখ টাকা। কিন্তু এর সাথে কে বা কারা জড়িত তা থেকে যায় অজানাই। দর্শক, চ্যানেল 24 এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে ফরিদপুরে এমনই এক প্রতারক চক্রের কর্মকাণ্ড। 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে তা তুলে ধরছেন শামিমা সুলতানা, ছবি তুলেছেন তারিকুল ইমরান। শুভ অপরাহ্ন, স্বাগতম জানাচ্ছি আমি রবি ফোন অফিস থেকে। জাহিদ হাসান ইমন, ভালো আছেন আপনি? আচ্ছা, আমি কথাটা বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। সেটা হচ্ছে বোনাসটা নিতে হলে কোথায় যেতে হবে, কি করতে হবে, কেন এত টাকা বোনাস পেলেন, কোম্পানি কেন আপনার জন্য এত টাকা ডোনেশন দিচ্ছে, বিস্তারিত জানতে এবং বোনাসটি সম্পূর্ণরূপে নিতে লাইনটা কেটে আমাদের অফিসের এই নাম্বারে বা যে নাম্বার দিয়ে কথা বলা হচ্ছে ঠিক এই নাম্বারে কল ব্যাক করে বিস্তারিত জেনে নেবেন, ঠিক আছে? এমন সুন্দর বাচনভঙ্গি আর মিষ্টি মিষ্টি কথা শুনে ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি ভাবতেই পারেন যে তিনি কোনো উচ্চশিক্ষিত কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলছেন। এটা আমি বলছি, কথাগুলো মন দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। ওকে, অপশনটি আপনাকে জানানো হচ্ছে যে গ্রামীণ কোম্পানির সঙ্গে রবি কোম্পানির 500 কোটি টাকার একটা শেয়ার লেনদেন হওয়ার কারণে লটারি করে আমরা বেছে নিয়েছি 10 জন মাত্র ভাগ্যবান গ্রাহককে। 10 জনের ভিতরে আপনি পেয়েছেন 1,20,600 টাকা। অসংখ্য ধন্যবাদ স্যার। যতক্ষণ রূপে আপনি কি কখনো চান যে আমার ভাগ্যটা আমি কারো হাতে তুলে দিই? মোবাইল ফোনে লটারির কথা বলে মানুষ ঠকানোর এক অভিনব ফাঁদ, আর সেই ফাঁদে পা দিয়ে হাজার হাজার টাকা খুঁয়ে চলেছেন না জানি কত সহজ সরল মানুষ। এই টাকাটা তুলতে হলে স্যার আপনাকে টোটাল 2150 টাকা খরচ বহন করতে হবে। পারবেন খরচ বহন করতে? আমাকে করতে হবে? জি স্যার, আপনার ভোটার আইডি কার্ড, একটা কাগজ আর একটা কলম এবং 2150 টাকা নিয়ে আপনি যে কোনো বিকাশের উদ্দেশ্যে রওনা দিবেন। ওকে, আমরা লাইনে আছি, লাইনটা কখনো কাটবেন না। ইন্টারনেট সংযোগ দিয়েছি, ইন্টারনেট অনলাইনের মাধ্যমে কাজ করতে হবে। ওকে স্যার। মুঠোফোনে প্রতারণা ফরিদপুরের মধুখালী উপজেলায় যেন ওপেন সিক্রেট। তাই অনেক অনুরোধের পর ক্যামেরার সামনেই টোপ ফেলার প্রক্রিয়া দেখাতে রাজি হলো একটি চক্র। এই নাম্বারটা নিয়ে আপনি যে কোনো বিকাশের দোকানে যে নাম্বারটা নিজে মুখে বলে 2150 টাকা বিকাশ করতে বলবেন, ঠিক আছে? আমরা লাইনে আছি। আপনি টাকাটা পাঠানো হয়ে গেলে দোকান থেকে বের হয়ে আমাদের সঙ্গে কথা বলুন। ওকে, লাইনে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনি যে অতি শর্ট টাইমের ভিতর যে কাজটি করেছেন, আমাদের এমডি স্যার খুব মুগ্ধ হয়ে আপনার প্রতি খুব মুগ্ধ হয়েছে এবং আমাদের এমডি স্যারের পক্ষ থেকে আরও একটা গুড নিউজ আছে, সেটা আমাদের এমডি স্যারের মুখ থেকে আপনি শুনতে পারবেন। বুঝতে পারছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। এমডি তরিকুল ইসলাম বলছিলাম, ভালো আছেন আপনি?
দৈনিক অন্তত 20টি টোপ ফেললে প্রায় 10টিই লেগে যায়। সেই হিসেবে এক একজন প্রতারক প্রতিদিন হাতিয়ে নিচ্ছে আনুমানিক 21,500 টাকা। মসজিদ ভিটার বাইরে এসব নির্জন এলাকাকে বেছে নেওয়া হয় টোপ বা অপশনের জন্য, আর অভিহিত করা হয় এক এক দলনেতার নামে, কখনো ফিতন টাওয়ার, কখনো কিটো টাওয়ার, সচিন বা দিলীপ টাওয়ার। আর এসব নির্জন এলাকায় বসেই অশিক্ষিত আর দরিদ্র লোকেরা কাস্টমার কেয়ারের অফিসার সেজে হাতিয়ে নেয় মানুষের লোভ আর লালসাকে কাজে লাগিয়ে লাখ লাখ টাকা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ডুমাইন, মধুখালী, ফরিদপুর। তিল তিল করে গড়ে তোলা বা পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত যে ঘরটিতে আপনি থাকেন তা শখে দাবি করতে পারে পথ থেকে উঠে আসা যে কোনো মানুষ। অবাক লাগলেও সত্য, রাজধানী থেকে এমন ভয়ঙ্কর দলীয় জালিয়াতি চক্রকে আটক করেছে মিরপুর পুলিশ। গেল 20 জুন বাসায় অভিযান চালিয়ে বালাম বৈসহ দলিল লেখক মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয় পুলিশকেও। এই বালাম বইতে যার নাম থাকবে তিনি প্রকৃত মালিক হিসাবে তার দিকে তিনি জাস্টিস পেতে পারেন। প্রকৃত যে মালিক তার নামগুলো সরিয়ে দিয়ে সেখানে তারা যেই পক্ষ জাল জালিয়াতি করেছে তাদের কাছ থেকে অর্থের বিনিময়ে সুবিধা ভোগ করে তারা এই বালাম বইয়ের পৃষ্ঠা পরিবর্তন করেন। স্থায়ী সম্পত্তির শেষ ঠিকানা বা রেকর্ড বুক বালাম বইকে বিপুল টাকার বিনিময়ে অপরাধীদের হাতে তুলে দিচ্ছে খোদ রেজিস্ট্রি অফিসের এক শ্রেণীর কর্মচারী। দুই রকমের লোক তারা কাজ করছে। রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী যারা জড়িত তারা করছেন, প্লাস একটি বড় গ্রুপ তারা অর্থের বিনিময়ে কিন্তু এটা করাচ্ছেন, এবং যারা অর্থের বিনিময়ে করাচ্ছেন ডেফিনেটলি তারা অত্যন্ত প্রভাবশালী। পুলিশের ধারণা এর পেছনে রয়েছে প্রভাবশালী ভূমি ব্যবসায়ী আর বিত্তশালী রাঘব বোয়ালেরা। পরে সাংবাদিকদের হাতে কলমে জমি জালিয়াতির কলাকৌশল দেখানো হয়। এ দৃশ্য প্রশ্ন করছে, মূল বসতবাড়ি যদি নিরাপদ না হয় তাহলে অন্য সব নাগরিক স্বার্থ কিভাবে নিশ্চিত হবে? সুপার শপের পচা মুরগি ফেলনা জিনিস নয়, তা বিক্রি করা হয় কম দামে। এই জন্য রয়েছে আলাদা বিপণন ব্যবস্থা। সেখানে পুরনো বাসি ইফতারিও গরম করে পরের দিন নতুন বলে চালানো হয়, আর বিক্রি করা হয় অনুমোদনহীন ভোগ্যপণ্য এবং প্রসাধনী। লাখ লাখ টাকা জরিমানা করেও তাদের থামানো যায় না, কারণ তাদের মুনাফা কোটি কোটি টাকা। তারা এ ধরনের জরিমানা খরচের মধ্যেই ধরেন। তাই ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পরপরই তারা ফের শুরু করে একই কাজ। হারুনুর রশিদের রিপোর্ট। এই প্যাকেট করা পচা মুরগি একটি সুপার শপের পেছনেই ঘেরাও দেয়া খালি জায়গা আবিষ্কার করা হয়। আর সুপার শপটি উত্তরার রবীন্দ্র সরণিতে, নাম ট্রাস্ট ফ্যামিলি নিডস শপ। ভেতরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে, আর তাই দ্রুত ফ্রিজ থেকে সরিয়ে এখানে রাখা হয়েছে। গুনে দেখা গেল কয়েকটি প্যাকেটে 20টিরও বেশি মুরগি একটু আগেও ফ্রিজে ছিল। জানা গেল এই পচা মুরগি আবার কম দামে বিক্রি করা হয়। এর নাকি চাহিদাও আছে অনেক। কত বিক্রি হয় কেজি? বাইরে বাইরে 60 70 এমন যাতে যাবে এগুলোর চাহিদা আছে ভালোই না? এরপর কর্মচারীকে নিয়ে সুপার শপের ভেতরে গিয়ে মুখোমুখি করা হয় বিক্রয় কর্মীর। মালিকের কাছেও জানতে চাওয়া হয় পচা মুরগির কাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, এখানেই শুধু নয়, সুপার শপগুলোর পচা মাংস বিক্রির একটি চেইন আছে। এর আগে আমরা পেয়েছি কয়েকশো কেজি গরুর মাংস পেয়েছি, যেগুলো মাত্র 50 টাকা কেজি হিসেবে একটা সুপার শপ বিক্রি করেছে। চারতলা এই সুপার শপটি উত্তরায় খুবই জনপ্রিয়। এখানে প্রসাধনী, নানা ধরনের প্যাকেটজাত ভোগ্যপণ্য, শিশু খাদ্য আর ফাস্টফুড বিক্রি হয়। এসব পণ্যের অধিকাংশই মানহীন, অনুমোদনহীন। এভাবেই একটা লোক ক্যান্সারের দিকে আঘাত হয়, আর কিডনির ক্ষেত্রে সরাসরি কিডনি ইনজুরি হয়। তারা এই পরিবেশে বিখ্যাত ইফতার তৈরি করেন। তৈরি করা হয় সুস্বাদু কাবাব, গ্রিল সবকিছু, কিন্তু যা তাজা বলে চালানো হয় তার অধিকাংশই বাসি, খাবার অনুপযোগী। কাবাবগুলো কবে তৈরি করছেন? কালকে। এখন কিভাবে আবার দেবেন? এখন আবার ওপেন আছে, গরম করে ওপেনে দিব। তাই তাদের মালিক সহ 9 জনকে মোট 17 লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে 3 মাসের কারাদণ্ড দেয়া হয়। আর মালিক খুব দ্রুতই জরিমানার টাকা পরিশোধ এবং ইফতারির বাজার বন্ধের মুসলেকা দিয়ে কারাভোগ থেকে রেহাই পান। তবে রোববার ইফতারির পৌনে 1 ঘন্টা আগে ভ্রাম্যমাণ আদালত দণ্ড দিয়ে চলে যাওয়ার পরপরই দৃশ্যপট পাল্টে যায়। তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মুহূর্তেই সাজিয়ে বসে ইফতারির পসরা। দেখে মনে হয় যেন কিছুই হয়নি, সবকিছু ঠিকঠাক আছে।
আর ক্রেতারা ইফতারি বিক্রির ওপর নিষেধাজ্ঞার কথা শুনে বিস্মিত হন। খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। জরিমানা দেওয়ার পরও যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে এর পরবর্তী ব্যবস্থা কি হবে? ক্রেতাদের কথা 17 লাখ টাকা জরিমানা এদের জন্য কিছুই না, 50 লাখ থেকে 1 কোটি টাকা হওয়া উচিত। তাদের মতে সুপার শপের বেআইনি কাজ থামাতে হলে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে, দিতে হবে আরো বড় অঙ্কের অর্থদণ্ড। হারুনুর রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। সিরাজগঞ্জে চলছে পানি বাবা চান মিয়ার কবিরাজি চিকিৎসা। সব রোগের চিকিৎসাই করেন তিনি। এক সময়ের তালাজাবি মেরামতের কাজ করলেও এখন তিনি কবিরাজ পানি বাবা। তার চিকিৎসা পেতে আস্থানে জড়ো হয় হাজারো মানুষ। সবার মাথায় হাত বুলিয়ে পানি বা তেলের দিকে তাকালেই হয়ে যায় তার ঝাড়ফুঁক। তিনি নাকি এই জ্ঞান পেয়েছেন তার মায়ের কাছ থেকে, তবে তার নেই কোনো ধর্মীয় জ্ঞান। বিস্তারিত জেমসন মাহবুবের রিপোর্টে। লাইনে বসা রোগীদের মাঝে চান মিয়া, সবার কাছে যিনি পরিচিত পানি বাবা। রোগীদের মাথায় হাত রেখে পানির দিকে চোখ রেখে হাঁটতে থাকেন, আর এভাবেই তিনি করেন সর্বরোগের চিকিৎসা। তার এই চিকিৎসা নেওয়ার জন্য হাজার হাজার মানুষ আসেন সিরাজগঞ্জ সরলঙ্গা থানার পরগজা গ্রামে তার আস্তানায়। আশেপাশে কয়েক বর্গ কিলোমিটার শুধু মানুষ আর মানুষ। প্রখর রোদ উপেক্ষা করে তারা অপেক্ষা করেন কবিরাজের ঝাড়ফুঁক নিতে। সবাই লাইন ধরে বসে আছেন কবিরাজের অপেক্ষায়, সঙ্গে আছে পানির বোতল। সবার একটাই বিশ্বাস, কবিরাজের ঝাড়ফুঁক দেয়া পানি পান করলেই নাকি তাদের রোগ ভালো হয়ে যাবে। আর ফু দিল কি না দিলে হেরে তো আমি করে ফেলতেছি না, দেই না যার ফু দাও, মাথায় হাত ধোয় মানে ফু দেওয়া। তবে পানি বাবা নিজেও জানেন না তিনি কোন কোন রোগের চিকিৎসা করতে পারেন। কোন কোন রোগের চিকিৎসা হবে এটা আমি তো বলতে পারতেছি না। আমি মুসলমান কালেমা পড়েন না, শুদ্ধ হয় না। তবে তার দাবি তিনি কোনো টাকা পয়সা নেন না। আমি তো টাকাই খাই না, টাকা দেবো। তাদের দিছে 7 কেজি মাংস, 5 কেজি মাংস, যে যা পারে আর কি, খুশি মনে। সবাইকে ঝাড়ফুঁক দেন পানি বাবা, তারা নাকি ভালো হয়। তবে তার নিজের ঘরে আছে রোগী, তার স্ত্রী, তাকে ভালো করতে পারেননি পানি বাবা। হাঁটার সমস্যা তো মানুষজন দেখলে আমার বেশি। তিনি যে পদ্ধতিতে চিকিৎসা দেন তার নেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি। ঝাড়ফুঁকের চিকিৎসায় কোনো রোগী ভালো হওয়ার কোনো কারণ নেই বলে জানান মনোরোগ বিশেষজ্ঞ। ফু দেওয়া বা পানি পড়া দেওয়া বা তেল পড়া দেওয়া অথবা মাথায় হাত বোলানো অথবা কোনো তাবিজ দিয়ে চিকিৎসা করা, এটাতে ওই রোগ ভালো হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণে এটা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। তারপরেও চলছে পানি বাবার ঝাড়ফুঁক, চলছে সেনাপতিদের রাজত্ব, জমে উঠেছে ব্যবসা। আর এই স্বার্থের কারণেই হামলা হয় প্রতিবেদকের উপর। জেমসন মাহবুব, 21 টেলিভিশন। সকালে পত্রিকায় এইসব বর্বর ছবি দেখে অনেকেই আঁতকে ওঠেন। চিকিৎসার নামে এমন বর্বরতা গত 1.5 মাস ধরে চালিয়ে আসছিল সিরাজদি খানের খাসনগর গ্রামের ভণ্ডপীর আমজাদ হোসেন ব্যাপারী। কুয়েত ফেরত নিরক্ষর এই পীর 2 মাস আগেও ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করত, কিন্তু 1.5 মাস আগে কথিত স্বপ্নে পাওয়া কুদরতের মাধ্যমে চিকিৎসার নামে নারী ও শিশুদের ওপর অমানবিক এ নির্যাতন শুরু করে আমজাদ। এটা আমি স্বপ্নের মাধ্যমে পাইছি। স্বপ্নে কিভাবে পাইলেন? স্বপ্নে আমাকে দেখাইল, 1 দিন 2 দিন এরকম 3 দিন দেখার পরে একজনকে আমি বললাম যে প্যারালাইসিস রোগী জানলে মনে ভালো হইব। আমি স্বপ্নে দেখি মায়ের গর্ভের থেকে লুলা হয়, এটাকে টাঙ্গাতাম, বেঁধে টাঙ্গায় যে পাওটা সোজা করে উনিকে ডলা দেওয়া হইতো। এরকম করে দেখা গেছে রোগী ভালো হচ্ছে। আবার যেটা ঘুরানো হইতো, এটা দেখতাম যে 2 ঠ্যাং যদি এই থাকতো, দোনো ঠ্যাং ধরে ঘুরাইতে হইতো, যাতে রগগুলো আস্তে আস্তে ছাড়লে যাতে উনি হাঁটতে পারে। জাতীয় একটি দৈনিকে আমজাদের চিকিৎসা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হবার পর তাকে গ্রেফতার করে সিরাজদি খান থানা পুলিশ। এ সময় সে স্বীকার করে কোনো চিকিৎসা পদ্ধতি তো দূরের কথা, ভালোভাবে নামাজই পড়তে পারে না আমজাদ। এক আল্লাহকে স্মরণ রাখা এবং সূরা ইখলাস, সূরা আলহামদুলিল্লাহ পয়রা আল্লাহর উপরে বিশ্বাস রাখা, যার যে কোনো রোগ থাকতো আমি উনিকে ভুল দিতাম যে আল্লাহ যার যে রোগ তুমি আল্লাহ মুক্ত করো, বাস এটি আমার সালামপত্র।
আর কিছুই নেই। সূরা ইখলাস, সূরা আলহামদুলিল্লাহ, এই দুইটা ছাড়া কোনো সূরা জানেন না? না, আমি আর কোনো সূরা জানতাম না। নামাজ পড়েন কেমনি? নামাজ আমি এই 2 সূরা দিয়ে আল্লাহর প্রতি ঈমান রেখে, বিশ্বাস রেখে আমি নামাজ পড়ি। কবুল করেন মালিক আল্লাহ। আমজাদ আরও স্বীকার করে, বেদম প্রহারের পর রোগীদেরকে সে শুধু সরিষার তেল আর ডাবের পানি খেতে দিত। তাতে কোনো কাজ হয় কিনা জানতে চাইলে সে জানায়, রোগ থেকে মুক্তি দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। রাহাত মিনহাজ, ATN বাংলা, ঢাকা। নোয়াখালী বেগমগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে পীর সাজিয়ে শুরু হয়েছে সর্বরোগের জমজমাট চিকিৎসা ব্যবস্থা। তার চিকিৎসা নিতে ভিড় করছেন হাজার হাজার নারী পুরুষ। পীর বাইরে বেরোতে না পারলেও প্রতিনিধি হিসেবে চিকিৎসা করেন তার বড় বোন। এদের পেছনে আছে প্রভাবশালী একটি চক্র। বেগমগঞ্জ ঘুরে এসে MH রাসেলের ক্যামেরায় হারুন রশিদের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব, সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি জাহিদুর রহমান শামীম। কিভাবে পাইলেন বলেন তো, একটু আমাকে জানার ইচ্ছা। এই কিশোরীর বসবাস নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ বাজারের অদূরে আইলাপুরের ভ্রবতী গ্রামে। এই প্রথম তাকে ক্যামেরার সামনে দেখা গেল, কারণ তিনি বাইরের কারুর সঙ্গে দেখা করেন না। কিশোরীর নাম সুরাইয়া আক্তার, বয়স 15 কি 16। তিনি জন্ম থেকেই প্রতিবন্ধী, কথা বলতে পারেন না চলাফেরা করতে। বাবা মারা গেছেন, 10 ভাই বোনের সংসারে তার চিকিৎসাও হয়নি। কিন্তু তাকে নিয়ে এখন শোরগোল ওই এলাকায়। তিনি নাকি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। গত 8 মাস ধরে হাজার হাজার মানুষ ভিড় করছেন তার চিকিৎসা নিতে। আর আসল নাম হারিয়ে তিনি এখন পীর বিবি। বন্ধ্যাত্ব, শারীরিক প্রতিবন্ধী, মানসিক রোগী, ক্যান্সার, কিডনি, ডায়াবেটিস, হেন কোনো রোগ নাই যার চিকিৎসা তার কাছে পাওয়া যাবে না। মালিশ দিছে, এটা ব্যবহার করে মাল মালিশ করো তুমি, তুমি আল্লাহর মতো তুমি মাফ করে নিব। আমার বাচ্চা মনে করেন আগে থেকে ভালো মন্দ এখনো বুঝিনি। তবে তার হয়ে চিকিৎসা করেন তার বড় বোন রাহেলা বেগম, কারণ পীর বিবির নাকি বাইরে বের হওয়া নিষেধ। এই সমস্যা সমাধানে ধীরে ধীরে রাহেলাও নাকি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হচ্ছেন। জন্মের পরে উনায় মনে করেন 3 মাস বয়স থেকে এই প্রতিবন্ধী, দোয়া কালাম সবগুলো, কিডনি যারা কিভাবে, ক্যান্সারের যারা হুমা কিভাবে, প্রতিবন্ধী যারা হুমা কিভাবে, বোবা যারা হুমা কিভাবে, সবগুলো আমার হাতে দিচ্ছে। জাহাঙ্গীর মিয়া এমনি একজন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী। সব কথা শুনলো, শোনার পরে যখন জাহাঙ্গীর মিয়া বলল যে ঠিক আছে আমি বলে দিব স্পিরে, আপনাদের এখানে আর কোনো ডিস্টার্ব হবে না। বৃহস্পতি আর শুক্রবারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ ভিড় করেন রোগী নিয়ে। তাদের সামাল দিতে বিশাল আয়োজন। কাজ করছেন 180 জন সেবাকর্মী, কিন্তু সবাই আসেন শুনে। খবর পাইছি যে এখানে পানি ভরা দেয়, তেল ভরা দেয় এবং যারা ভুয়া দেয় আল্লাহ রহম করে। ওই জায়গাতে নাকি প্রতিবন্ধী ভালো করে, এই জন্য আসলাম আর কি। অনেক রোগী ভালো হইতেছে। আপনার এলাকায় দেখছেন করে ভালো হইতে? শুনছি, দেখি নেই। তবে পাশের চন্দ্রগঞ্জ বাজারের স্থানীয় মসজিদের খতিব বললেন ভিন্ন কথা। তিনি মানুষকে প্রতারণা থেকে দূরে থাকার আহ্বান জানান। এটা শিরক, এটা বেদাত, এটা নাজায়েজ, এটা হারাম। একটা প্রাণী ভালো হয়েছে বলে আমার কাছে কোনো প্রমাণ নাই। আর এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। তেল ফোড়াতে একটু ফু দিলে তেলটা মেডিসিন হয়ে যাবে বা একটা মালিশ হয়ে যাবে, এগুলা কোনো ভিত্তি নেই। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বললেন। যিনি নিজেই সুস্থ হতে পারেন না, ওনারটা মানুষ কতটুকু উপকৃত হচ্ছে এটা আমার বোধগম্য না। আমরা এটা প্রশাসনিকভাবে আমরা কাজ করতে। যার নিজেরই চিকিৎসা প্রয়োজন, যাকে চিকিৎসা না দিয়ে তার ক্ষতি করা হচ্ছে, তার কাছ থেকেই চিকিৎসা নিতে চালানো হচ্ছে প্রচারণা। আর কুসংস্কার এবং অন্ধবিশ্বাস নিয়ে মানুষ সেখানেই ছুটছেন। হারুনুর রশিদ, 21 টেলিভিশন। কিছুদিন আগেও চাকরির প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে তুহিন। এই যুবকী এখন কবর বাবা হিসেবে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। বেশ কিছুদিন ধরে সে ঘরের ভেতর কবর খুঁড়ে বন্দী অবস্থায় ধ্যানে মগ্ন। তবে তার এই পরিবর্তনকে এলাকার মানুষ দেখছে প্রতারণার নতুন ফাঁদ হিসেবে। অনেকে বলে যে মানুষের টাকা পাইবো, ও একটা ভঙ্গি আরম্ভ করছে। কিন্তু আমাদের এলাকার কিছু মহিলা আছে যে বিভিন্ন পীরের মুরিদ হয়েছে, হেরা এসে ও বাড়িতে ভিত্তির করে মাদ্রাসায় বা আলেম ওলামার কাছে জেনেছে না, একটাই নিয়ে তুইলে বন্ডামি বাদ দিয়ে দে। কথিত কবর বাবা তুহিনকে অনেক ডাকাডাকি করেও ঘর থেকে বের করা যায়নি। তুহিন কাকা, ওঠেন তো, কিছু লোক আসছে আপনার সাথে কথা বলবে।
তুহিনের বাবা মা অবশ্য ছেলের এই বদলে যাওয়াকে পরহেজগারি হিসেবে দেখছে, কিন্তু কথার মাঝে আড়াল করলেন ভেতরের খবর। জেনারেল খুঁজে সেখানে আল্লাহর নাম জপ করে। এমন পরিবর্তন হয়েছে যে সবসময় কোরআন, নামাজ, রোজা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। ভণ্ডপীর হলে অবশ্যই আস্তানা গুড়িয়ে দেওয়া হবে বললেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান। মানুষকে ঠকানোর জন্যই তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশলে মানুষকে ঠকাতেছে। তো আমাদের উপজেলায় যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে আমরা ইনশাল্লাহ দৃষ্টি রাখবো। এই কবর বাবার আস্তানায় যেতে হয় পানি পার হয়ে, খুব সহজে সেখানে যাওয়া যায় না। এলাকাবাসীর মতে তুহিন নতুন করে প্রতারণার ফাঁদ পাততেই এই পথ বেছে নিয়েছে। রঞ্জক রিজভী, 21 টেলিভিশন। জ্বর, ঠান্ডা, জন্ডিস, যক্ষা এমনকি ক্যান্সারও ভালো হয় বিড়ি খেলে। অভিনব এমন চিকিৎসা উদ্ভাবন করেছেন বিড়ি বাবা আব্দুল মালিক। কুমিল্লার বরুড়া উপজেলার খোসবাস গ্রামে গেলেই পাওয়া যাবে কথিত আধ্যাত্মিক এই বাবার দেখা। রোগবালাই, পারিবারিক অশান্তি, আর্থিক সমস্যারও নাকি সমাধান মিলে তার এই একই ওষুধে। রিপোর্ট করছেন ইলিয়াস হোসেন, ক্যামেরায় ছিলেন আব্দুর রউফ। দেখে যে কারো মনে হতে পারে হয়তো মাদকাসক্তদের কোনো নেশার আসর, আসলে তা নয়। এদের সকলেই কোনো না কোনো রোগ নিয়ে বাবার দরবারে এসেছেন। বিড়ি বাবা তাদেরকে ওষুধ দিয়েছেন। এদের রোগের ভিন্নতা আছে, বয়সের রয়েছে তারতম্য, তবে ওষুধ সবার জন্য একই। আমার স্বামী একটা ব্যক্তি নিগাই দিয়া চোখ দুটা চলে গেছে, আল্লাহ দিলে ভালো হয়েছে। যখন শরীর খারাপ লাগবো, রোগ দেখা দিব, তখন বিড়িটা টাইম না খালি ফুয়াইয়া ফেলে। বাবার কাছে প্রার্থনা করবেন যে বাবা আমার একটা সন্তানের দরকার, আপনার কাছে আমি একটা সন্তান ভিক্ষা চাই। মালিক একদিনের নম্বর দিতে পারে, আবার 6 দিন হওয়া লাগে, এটা মালিকের ইচ্ছা। বাবার অভিনব চিকিৎসা পদ্ধতি হলো সবাইকে এক বসায় 10টি বিড়ি খেয়ে শেষ করতে হবে। আমার স্যার কি হয়েছে, আমার পড়াশোনা, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, সবকিছু হয়েছে, সবকিছু তার বাবার জন্য। হ্যাঁ, গ্রামের সহজ সরল মানুষের বিশ্বাসকে পুঁজি করে দীর্ঘদিন ধরে ভণ্ড বাবা এমন অভণ্ড কার্যকলাপ চালিয়ে গেলেও অন্ধ ভক্তদের যেন কিছুতেই চোখ খুলছে না। নিয়মটা কি, কিভাবে বিড়িটা মুখে নিয়ে শুধু ফুয়াইবো আর শ্বাস প্রশ্বাসে জিকির করবো, বাইরের দিকে ফুয়াইবো। জিকিরে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্বাস প্রশ্বাসে। লা ইলাহা অর্থ আমিন আমার মধ্যে নাই, ইল্লাল্লাহ অর্থ দিন দয়াময়, এই লা ইলাহা অর্থ এটা। যারা বিড়ির ধোঁয়া সহ্য করতে পারবে না তাদেরকে আবার বিড়ির পানি খাইয়ে দেওয়া হয় অসুখ ভালো করবার জন্য। বিড়ি এটা তবরক, মালিক বাবার তবরক। তবে বাবা এসবের জন্য কোনো সদুত্তর না দিয়ে আমাদের সাথেও ভণ্ডামি করবার চেষ্টা করেন। এক মানুষজন আসছে আপনার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলতে গেলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। অনেকটা মাতালের মতো এসপিডিসিকেও গালাগাল করতে থাকেন তিনি। এলাকাবাসীর মতে থানায় প্রতি মাসে দেয়া মাসোহারা বন্ধ হয়ে যাবার আশঙ্কাতেই ওসি বাবার পক্ষে সাফাই গিয়েছেন। প্রশাসনকে কয়েকবার নলেজে দিছি যে বিষয়টা এমন এমন বিষয় দেখেন, আসলে প্রশাসন ওই বিষয়টা ওইভাবে কেউ দেখার মতন তাদের কোনো সুযোগ নেই মনে হয়। বিড়ি বাবার ভণ্ডামি বন্ধ করতে এবং পুলিশ প্রশাসনের সুনাম রক্ষার্থে থানার ওসির এমন আচরণের তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সচেতন বাসিন্দারা। ইলিয়াস হুসাইন, 21 টেলিভিশন, বরুড়া, কুমিল্লা। চাকরির বাজারে যখন খরা, চুরি, ছিনতাই, ডাকাতি, কালোবাজারিও যখন ঝুঁকিপূর্ণ, তখন মসজিদ মাদ্রাসার নামে নতুন নতুন এক ধরনের বৈধ চাঁদাবাজি শুরু করেছে একটি চক্র। রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে দাড়ি টুপিওয়ালা চাঁদাবাজদের নিয়োগ করে মসজিদ মাদ্রাসার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে ওই চক্রটি। অথচ যেসব মসজিদ মাদ্রাসার নামে এসব চাঁদাবাজি চলছে সেই প্রতিষ্ঠানের লোকজনই জানেন না কারা তাদের হয়ে টাকা তুলছেন। রিপোর্ট করছেন ইলিয়াস হুসাইন, ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম। শুক্রবার বাদে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের থাকা খাওয়া খরচ চালানোর নামে এখানে চলে সাহায্য তোলার কাজ। কিন্তু যারা টাকা তুলছে তাদের সাথে কথা বলতে চাইলে তারা আমাদের দেখে লুকাবার চেষ্টা করে। এরকম একজনই না, আমরা যখন ক্যামেরায় তাদের অন্যান্য সহযোগীদের ছবি তুলছিলাম তখন তাদের অনেকেরই আচরণ ছিল একেবারেই চোরের মতো।
বেশ কিছুক্ষণ এভাবে লুকোচুরির পর শেষ পর্যন্ত আসল ঘটনা বেরিয়ে আসে। এটা এমন না যে কারো পকেট থেকে আমরা উঠে নিতেছি, বেটাকো কাছে সুন্দরভাবে বুঝাইতেছি ভাই এটা এইরকম, এই জন্য আমরা আসতে বাধ্য হয়েছি। থলের বেড়াল বেরিয়ে আসবার পর সবাই আমাদের সাথে কথা বললেও তাদের এক একজনের বক্তব্য ছিল এক এক রকম। কত করে জমা দিতে? আমরা আপনি 300 টাকা জমা দিই। 300 টাকা জমা দেন, আর বাকি টাকা আপনার, যা উড়াইতে পারেন সেটা আপনার। আমি বলছি যে আমাদেরকে 300 টাকাও দেয়, 200 টাকাও দেয়। আপনাদেরকে দেয়? জি, যা তোলেন আপনাদেরকে দেয়। এটা আমি সব ওখানে বুঝে দেই। উনি বললেন যে উনি 300 টাকা জমা দেয়, আসলে কারটা বিশ্বাস করুন? মানে ইনি তো নতুন আসছে, এনার উপরে হয়তো কিছু ছাড় দিছে। বিভ্রান্তিকর এমন বক্তব্যে আমাদের মনে আরো সন্দেহ দেখা দেয়। বিষয়টির পরিষ্কার ব্যাখ্যার জন্য আমরা যাই তাদের প্রধান কালেক্টরের কাছে। এটা যেটা সঠিক এটাই বলছেন, এখন মাগরিবের সময় হচ্ছে, নামাজ পড়তে যাব। আমাদের দেখে খুব তাড়াহুড়ো করে সবকিছু গোছানোর চেষ্টা করে এই ভণ্ড। যত লোক টাকা তুলছে তারা তো আপনার না, বিভিন্ন জায়গা থেকে আসে, এখানে টুঙ্গি থেকেও আসে, এটা টুঙ্গি থেকেও আসে, বিভিন্ন জায়গায় আসে। এটা করাইল মাঠের যে বস্তি, জি জি বস্তি, জি 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 জি, এটা তো সব আপনারই। জি, করাইল যেটা এটা আমাদের। যে মাদ্রাসার নাম করে তারা টাকা উঠানোর কথা বলছে, সেই মাদ্রাসাই এখন বন্ধ রয়েছে। স্কুল চালু, মাদ্রাসা চালু নাই। হ্যাঁ, নতুন স্কুল, শিশু কন্যা। আপনাদের এখান থেকে কি কোনো টাকা পয়সা বাইরে কি তোলার জন্য কাউকে দায়িত্ব দিয়েছেন? না। রাজধানী জুড়ে এরকম বেশ কয়েকটি চক্র এভাবে মাদ্রাসা মসজিদের নামে চাঁদাবাজি করছে। কোথাও আবার মাদ্রাসা মসজিদের পক্ষ থেকেও চলছে এমন ভিক্ষাবৃত্তি, যেটাকে আলেমরা বলছেন ইসলামের জন্য অপমানজনক। সরকারের বিভিন্ন যে সংস্থা আছে, তারা যদি আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা যদি ইনকোয়ারি করে এরকম দু একটাকে যদি আইডেন্টিফাই করে, তাহলে তো হয়তো আমরা এখন 1 টাকা তুলতে পারেন নাই। ইলিয়াস হুসাইন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর দক্ষিণখানে নকল জুস তৈরির কারখানার সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী শাকিল আব্দুল্লাহ। বিস্তারিত জানবো এখন তার কাছ থেকে। শাকিল, এই কারখানায় ঠিক কোন কোন ফলের এবং কি ধরনের জুস তৈরি হচ্ছিল, আর অভিযান এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে? আমরা রাজধানীর দক্ষিণখানে অবস্থান করছি। দক্ষিণখানে একটি বলা যায় যে ঘিঞ্জি একটি জায়গার মধ্যে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে এই মুহূর্তে। এখানে যে আমরা যে জুস খাই বা ইফতারির পর যে সমস্ত জুস খাওয়া হয়, এমন একটি ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বানানো হচ্ছে আমরা যে ট্যাং জুস খাই, সেই ট্যাং জুসের মতনই বানানো এক ধরনের মোড়ক বানিয়ে সেখানে রং মিশ্রিত করে, হলুদ রঙের রং মিশ্রিত করে বানানো হচ্ছে। এখানে বেশ অনেক শ্রমিক কাজ করছে আমি দেখতে পাচ্ছি। এখানে এরকম ঘরে এবং আরও অনেকগুলো ঘর রয়েছে যেখানে তারা বানায়, সারিবদ্ধভাবে বানায়। আমি এখানে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এখানে কাজ করছেন। আমরা একটু কথা বলতে যাচ্ছি ভ্রাম্যমাণ আদালতের যে পরিচালনা করছেন তার কাছে। যে পাশা ভাই, আপনি এখন অভিযান চালালেন, প্রাথমিক অবস্থা আপনি কি দেখতে পেলেন এখানে, একটু যদি বলতেন। এখানে আসলে নামি দামি ব্র্যান্ডের আদলে কিছু সফট ড্রিঙ্ক পাউডার তারা বাজারজাত করছে। এই রমজান মাস উপলক্ষে এখন সফট ড্রিঙ্ক পাউডারের ব্যাপক চাহিদা। রমজানে দেখুন শরবতে এখন অনেক রঙিন শরবত সবাই পছন্দ করে বলে এই ধরনের প্রোডাক্টের ব্যাপক চাহিদা রয়েছে। তো আমরা দেখছি এই জাস্ট আমরা এখনই কিন্তু অভিযানটা শুরু করেছি। এখন তাদের এই যে সমস্যাগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে তারা বিভিন্ন ব্র্যান্ডের কাছাকাছি এই নাম দিয়ে এই প্রোডাক্ট তৈরি করছে, আর যে উপকরণ দিয়ে তারা তৈরি করছে এই উপকরণটা আমরা দেখছি যে এক্সপায়ার ডেট ছিঁড়ে ফেলেছে। যতগুলো প্যাকেট আমরা দেখেছি সবগুলোরই এরকম প্যাকেট ছেঁড়া, তার মানে এগুলো এক্সপায়ার ডেট, এগুলো মেয়াদ উত্তীর্ণ বলে আমরা সন্দেহ করছি। তা নাহলে প্রতিটা প্যাকেট এভাবে ছেঁড়া থাকার কথা না। আর তাছাড়া আমরা অন্যান্য আর কি অপরাধ আছে আমরা ওই আরেকটি ঘরে দেখলাম, যেটা কারখানা, ওখানে দেখলাম নোংরা অবস্থায় কিছু রং মিশ্রিত এরকম করে রাখা হয়েছে কিছু। হ্যাঁ, এই যে কাঁচামালগুলো তারা কত নোংরা পরিবেশে ফেলে রেখেছে এবং উৎপাদন যেখানে করছে সেখানেও কত নোংরা পরিবেশ, সব মিলে আমরা কি অপরাধগুলো আছে সেগুলো বের করার চেষ্টা করছি। আমি আছি আপনাদের অভিযানে, দেখা যাক কি হয়। এটা হচ্ছে এখানে এই মোড়কটা দেখলে কিন্তু মনে হচ্ছে যে এটা ট্যাং লেখা, বাট আসলে কিন্তু মোড়কটা ট্যাং না, বাট মানে কিছুটা পার্থক্য আছে, কিন্তু এটা খেয়াল করে দেখতে হবে। আমরা দেখছি কিছুক্ষণ পর আমরা অভিযানে আর একটু ম্যাচেস আমরা দেখতে পারবো। এই ঘরটিতে মনে হচ্ছে যে তারা প্রক্রিয়াজাতকরণ করে। আমরা একটু দেখতে যাচ্ছি যে ঘরগুলোতে বিভিন্ন উপকরণ রাখা আছে, সে সমস্ত কক্ষ এখানে রাখা আছে। আমরা একটু দেখতে যাচ্ছি, এখানে বিভিন্ন রং মিশ্রিত করে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত
ট্যাংয়ের মতো করে যে সমস্ত জুস বানানো হয় তা সারিবদ্ধ হয়ে রাখা হয়েছে এবং তারও পেছনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা কাজ করেন তারা একদম অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্নভাবে তারা এই কারখানাটি পরিচালনা করছেন। আমরা একটু অপেক্ষা করছি এই অভিযানটি কিছুক্ষণ পর হয়তো বা জানা যাবে যে এদের আসলে কাগজপত্রের দিকটা কি আছে এবং তাদের কি সাজা হয় এবং কারো জেল হয় কিনা সে বিষয়টির জন্য আমরা অপেক্ষা করছি। তো এই হচ্ছে আমার কাছে দক্ষিণখান এলাকার সবশেষ তথ্য। শাকিল, সাথে থাকুন, অভিযানের খবর জানতে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার কাছে ফিরে আসব। ঢাকা সহ সারা দেশের অলিতে গলিতে গজিয়ে উঠছে বিভিন্ন বাহারি নামের পত্রিকা আর অনলাইন নিউজ পোর্টাল। এসব কথিত সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিক নামধারী কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে তারা সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারিত করে অর্থ হাতিয়ে নেওয়ার কাজে ব্যস্ত। এরকম চটকদার সব বিজ্ঞাপনের ছড়াছড়ি রাজধানী ঢাকা সহ সারা দেশে। মূলধারার বাইরের সাংবাদিক নামধারীরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই এমন প্রচারে নামে। তাদের ভিজিটিং কার্ডও চোখে পড়ার মতো। বিদ্যুৎ আহমেদ নামে এমনই এক সাংবাদিক নামধারীর দেখা মেলে আশুলিয়া থানার সামনে। বিদ্যুতের পরিচয় একটি নয়, সব মিলিয়ে 5টি।
নাম না জানা 5টি সংবাদ মাধ্যমে কাজ করার দাবি করলেন এই ব্যক্তি। রাজধানীর গ্যান্ডারিয়ার এরশাদের আসল পেশা চা বিক্রি। 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা এই এরশাদ একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দাপট দেখিয়ে যাচ্ছেন। কতদিন যাবত আপনি এই সাংবাদিকতা করছেন, এই চায়ের ব্যবসার সাথে? প্রায় 1.5 বছর। গেন্ডারিয়া এলাকার আরেক কথিত সাংবাদিক মাসুম নম্বর প্লেটবিহীন মোটর বাইকের সামনে পিছনে বড় স্টিকার লাগিয়ে এলাকায় দাপিয়ে বেড়ান তিনি। স্থানীয়দের কাছেও অজানা নেই তার কর্মকাণ্ড। গেন্ডারিয়া থানা পুলিশের সাথে বিভিন্ন লোকজন, নিরহ লোকজনরে ফিটিং দেয়, ধান্দা করে। কি ধান্দা করে? এই জুয়ার বোর্ডে, তারপরে আরো অনেক ধান্দা করে, মানুষে পাপড় দেয়। উনি মানে আর্মস নিয়ে থাকেন, হ্যাঁ, তো ওইখানে ওই যে কি পুলিশের যে লাঠি রাখে এক ধরনের, হ্যাঁ, ওইটা দিয়ে বিভিন্ন লোকজনদের হয়রানি করতেন। ঠিক আছে, আচ্ছা আপনি লাঠি রাখেন কেন? আমার এক সময় বিপদ হইতে পারে, কত আমি শিবিরাতে মাইর ধরে খাইছি। সাংবাদিকতার নামে এ ধরনের অপসাংবাদিকদের দৌরাত্মে উদ্বিগ্ন মূলধারার জ্যেষ্ঠ সাংবাদিকরা। আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই যে আমরা অবারিত সুযোগের কারণে এখন সাংবাদিকতা নামে অপসাংবাদিকতা চলছে এবং শত শত সাংবাদিককে আমরা দেখতে পেয়েছি যারা আদৌ সাংবাদিক নয়। যারা করতেছে, যারা এই সংবাদপত্রের নাম মানে ব্যবহার করে ক্রাইম করতেছে, অপরাধ করতেছে, প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই শীঘ্রই একটা ব্যবস্থা আমরা নেব। ভুয়া সাংবাদিকদের বিষয়ে সাধারণ মানুষ ও সংবাদ মাধ্যম সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এই জ্যেষ্ঠ সাংবাদিকরা। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।